হ্যালো এভরিওয়ান, আমাদের নিয়মিত সেগমেন্ট যে সেকেন্ড টাইম সফলতার গল্প। তো প্রতিদিনের মতো আজকেও আমরা হাজির হয়েছি একজন সফল সেকেন্ড টাইমারকে নিয়ে। আসলে আমরা এতদিন পর্যন্ত যে গল্পগুলো শুনেছি এগুলো অনেকটাই তাদের পথগুলো অনেকটাই মসৃণ ছিল, তাদের ফ্যামিলি সাপোর্ট ছিল। হ্যাঁ, সো তারা মেন্টালি আসলেই অনেকটা স্ট্রং ছিল শুরু থেকেই। সো আজকে একটু গল্পটা অন্যরকম হবে, গল্পটাতে টুইস্ট থাকবে, আপস এন্ড ডাউনস থাকবে। সো আজকে আমরা যাকে নিয়ে হাজির হয়েছি সে হচ্ছে আমাদের সবার প্রিয় অর্ণব সরকার। সে এবার জিএসটি সিউনিটে সেকেন্ড টাইমার হিসেবে খুবই ভালো রেজাল্ট করেছে। সে 171তম হয়েছে। সো আজকে আমরা স্বাগত জানাচ্ছি অর্ণব সরকারকে। অর্ণব, কি অবস্থা ভাইয়া তোমার? আদাব ভাইয়া, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো? তোমার কি অবস্থা বলো ওভারঅল। সো রেজাল্ট পাওয়ার পর তোমার অনুভূতি এন্ড তোমার যে স্টোরি সবাইকে শোনাবা, এই জন্য আসলে ওভারঅল তোমার অনুভূতিটা আসলে বলো যে সফল হওয়ার পর আসলে কেমন লাগতেছে। আসলে ভাই, আমার জীবনের কাহিনী বলাটা আমার কাছে একটা স্বপ্নের বিষয়। আমি জীবনে ভাবতে পারিনি যেভাবে আপনাদের পেজের সামনে আসতে পারবো। এবং আই এডুকেশনকে প্রথমেই ধন্যবাদ জানাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে এই ধন্যবাদটা আসলে তোমার প্রাপ্য। বিকজ তুমি এত পরিশ্রম করেছো, তুমি এত দিন ধরে লেগেছিলে এই যে নিজের সাথে নিজের মানসিক যুদ্ধ, এরপর পারিপার্শ্বিক যে প্রতিবন্ধকতা, এই সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে তুমি যে সফল হয়েছে, এর জন্য আসলে আমাদের আই এডুকেশন পরিবার পক্ষ থেকে তোমার জন্য স্পেশাল থ্যাঙ্কস। সো তুমি যদি শুরুতে একটু সংক্ষেপে তোমার পরিচয়টা বলতে, তোমার নাম, কলেজ, এরিয়া, তাহলে হয়তো ওরা একটু আশ্বস্ত হতো। আচ্ছা ভাই, আমার নাম হচ্ছে অর্ণব সরকার। আমার বাসা হচ্ছে রাজবাড়ী জেলাতে। এটা বালিয়াকান্দি উপজেলার ছোট্ট একটি গ্রামে হচ্ছে আমি বড় হয়েছি। আমার হাই স্কুল ছিল হচ্ছে মাঝবাড়ি উচ্চ বিদ্যালয়, এবং কলেজ ছিল হচ্ছে মীর মোশাররফ হোসেন ডিগ্রি কলেজ। ওকে, নাইস। সো এখন তুমি যদি একটু তোমার একদম শুরু থেকে গল্পটা যদি একটু বলতে, যে কলেজ লাইফ থেকে, যেহেতু আমি তোমার গল্পটা আগে একটু শুনেছি যে তোমার আসলে অ্যাডমিশনের জার্নিটার সাথে আসলে কলেজ লাইফের জার্নিটাও অনেকটা ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, কারণ আমাদের এখানে হয় কি, ম্যাক্সিমাম আমাদের ধরো যে বেশিরভাগ অডিয়েন্স ঢাকার বাহিরের থাকে, অনেকেই প্রত্যন্ত অঞ্চলের থাকে যেখানে নেট কানেকশন থাকে না। হ্যাঁ, তারা আসলে অ্যাডমিশন সম্পর্কে ওইভাবে ইনফরমেশনই জানে না। হ্যাঁ, এরকম অনেক স্টুডেন্ট থাকে। বাট এই যে একদম জিরো থেকে কোনো কিছু না জানা অজানা থেকে একদম যে সর্বোচ্চ শিখরে পৌঁছে যাওয়া, হ্যাঁ, এই গল্পগুলো আসলে তোমার গল্পের মধ্যে পেয়েছি। তো তোমার গল্পটা শুনলে যারা কিছু জানে না, যারা হীনমন্যতায় ভুগে, বা যারা অনেক দুশ্চিন্তায় থাকে, সিদ্ধান্তহীনতায় ভুগে, তারা হয়তো ডিসিশন নিতে পারবে। এই জন্য অর্ণব, তুমি একটু একদম শুরু থেকে তোমার গল্পটা একটু বলো। আচ্ছা ভাই, শুরু করার আগে একটাই বলি, আমি আমার একাডেমিক শিক্ষাবর্ষে আমি কোনো সময় একদম সেরকম ভালো স্টুডেন্ট ছিলাম না। তথাকথিত যেরকম যে বলে যে মেধাবী স্টুডেন্ট, হ্যাঁ, কলেজে টপ করা এরকম কোনো কিছু আমার ছিল না। আমি এসএসসি তে বা এইচএসসি তে কোনোটাতেই জিপিএ 5 পাইনি। তবে এমন না যে চেষ্টা করিনি, অবশ্যই চেষ্টা করেছিলাম, কিন্তু চেষ্টা করার পরেও পাইনি। আমার এসএসসি দেওয়ার পরে আমার স্বপ্ন ছিল যে আমি একটা সরকারি কলেজে পড়বো, কিন্তু করোনাকালীন সময় চলাকালীন আমার হচ্ছে পরিবার থেকে বাইরে ভর্তি করায় নাই। এই কারণে আমি আমাদের বাসার পাশে একটা কলেজ ছিল, সেই কলেজে আমি ভর্তি হয়ে যাই। আর করোনাকালীন সময় যাওয়ার কারণে আমার হচ্ছে ফার্স্ট ইয়ার আমরা কলেজেই পাইনি কোনো। আর এই ফার্স্ট ইয়ারে আমার বলতে গেলে আমি কিছুই পড়িনি প্রথম বর্ষে ধরতে গেলে। হ্যাঁ, আর আচ্ছা। আমার লেখাপড়ার প্রতি একটা উদাসীনতা ছিল, মানে পরিবার থেকে আমার বাধ্য করে পড়ালেখা করাতো বলতে গেলে, যে পড়তে বস, কিন্তু আমি নিজে থেকে তখন বসতাম না। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমি একটু প্রথম অর্ণব হুম একটু অ্যাড করি। এই যে দেখছো যে সে পড়তে বসতো না, পড়াশোনায় আগ্রহ ছিল না, ফ্যামিলি জোর করে পড়াতো। হ্যাঁ, এই জায়গা থেকে সে জিএসটি থেকে 171তম হয়ে গেল। দ্যাট মিনস দিস জার্নি ইজ ভেরি ইন্টারেস্টিং, ভেরি অ্যাডভেঞ্চারাস। অনেক অ্যাডভেঞ্চার থাকবে এই গল্পটাতে। সো আমি বলবো তোমরা শেষ পর্যন্ত শুনো। তোমরা যারা আসলে সিদ্ধান্তহীনতায় ভুগতেছো, যাদের অনেক পারিপার্শ্বিক চাপ আছে, আসলে আজকে এই অর্ণবের গল্পটা তোমাদের সবার গল্প, তোমাদের সবার শোনা উচিত, বোঝা উচিত। সো অর্ণব, হ্যাঁ, ক্যারি করো। আচ্ছা, এরপরে আমার প্রথম বর্ষে আমি কোনো মতে বলতে গেলে টেনে টুনে পাশ করে আমি সেকেন্ড বর্ষে ভর্তি হই। তখন থেকে ইচ্ছা ছিল যে জিপিএ 5 পাবো। আর আমাদের কলেজটা প্রত্যন্ত অঞ্চলে হওয়াতে এখানে অ্যাডমিশন সম্পর্কে আগে থেকে কিছুই বলা হয় না। আর এই কারণে আমার এইচএসসি লাইফের আগে অ্যাডমিশন সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না।
যাই হোক, জিপিএ 5 পাওয়ার জন্য, শুধু ওইটা পাওয়ার জন্য, অ্যাডমিশন সম্পর্কে কোনো প্রিপারেশন ছিল না আমার ইন্টার লাইফ থেকে। শুধু জিপিএ 5 পাওয়ার জন্য যতটুকু পরিশ্রম করার দরকার ততটুকুই করেছি। কিন্তু হঠাৎ করেই হচ্ছে আমার এইচএসসি পরীক্ষার 3 মাস আগে হচ্ছে আমার বাবা মারা যান। সেখান থেকেই হয়তোবা আমার ডাউনফল শুরু হয়, এবং মারা যাওয়ার পর থেকেই আমার বাবা যেদিন মারা যায় সেদিনও আমাকে বলতেছিলেন যে, "পড়াশোনা করো মন দিয়ে, এত বাজে কাজে সময় নষ্ট করো, একটু মন দিয়ে পড়াশোনা করো।" এই কথাগুলো আমার এখনো মনে পড়ে। আজ আমি সফল হয়েছি, এটা যদি আমার বাবা দেখে যেতে পারতেন, আমার কাছে আরো আনন্দের মনে হতো এই সময়টা আমার কাছে। আচ্ছা, অর্ণব, আমি যদি একটু আসলে অ্যাড করি, তোমার জন্য আসলে সরি ফিল হচ্ছে। এটা আসলে সবার জন্য একটা অপূরণীয় ক্ষতি, ঠিক আছে? যে এটা আসলে কোনোভাবেই করা যায় না যে নিজের বাবা মা, হ্যাঁ, নাই, দ্যাট মিনস এই জার্নিটা অনেক কঠিন। তো একটু তুমি যদি বলতা যে তোমার ফ্যামিলিতে তোমার বাবা ছাড়া তোমার গার্ডিয়ান হিসেবে কি তোমার কোনো বড় ভাই বা অন্য কেউ ছিল, নাকি তুমি সবার বড়? মানে ফাইন্যান্সিয়াল সাপোর্ট বা অন্যান্য গাইডেন্স দেওয়ার জন্য মানে তোমার বাবা ছাড়া আর কেউ অভিভাবক হিসেবে ছিল কিনা? আমার লেখাপড়ার ক্ষেত্রে আমার মূল অভিভাবক হচ্ছে আমার মা। আমার ছোট বোন আছে, সে হচ্ছে ক্লাস 10 এ পড়ে। আমার মাই সবসময় আমাকে সাপোর্ট দিয়ে গেছে, এবং এই সেকেন্ড টাইমে পর্যন্ত আসছি। যদিও আমি সেকেন্ড টাইম পরীক্ষা দিছি, এটা আমার বাড়ি থেকে কেউ জানতো না। আমি লুকাই লুকাই পড়াশোনা করছি এবং লুকাই লুকাই পরীক্ষা দিছি। এটা আমি কেউ জানতো না, না জানানোর কারণ আছে। কারণ প্রথমবার যখন ভর্তি পরীক্ষা দেই, তখন এই হলে গেলে এই বাবা মার প্রত্যাশার চাপ, যে আত্মীয় স্বজন বা পারিপার্শ্বিক অন্যান্য মানুষজনের যে প্রত্যাশার চাপ, রেজাল্টের প্রত্যাশা, যে কি করবে কি করবে না করবে, এটা এক্সাম হলে প্রচুর পরিমাণে প্রেসার দেয়। এটা আমি প্রথমবার পরীক্ষা দিয়েই এটা থেকে আমি শিক্ষা লাভ করি, এবং দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সময় এটা ভাবি যে এবার আর কেউ আমার প্রতি আশা না করুক, আমি এটা চাই। আর দ্বিতীয়বার ব্যর্থ হওয়ার পরে আবার আমাকে নিয়ে আবার সমালোচনা করুক মানুষ, এটা আমি চাইতাম না। এই কারণে আমি কাউকে না জানাই হচ্ছে আমার প্রিপারেশনটা নিছি, সেকেন্ড টাইম প্রিপারেশন। ও, দেখছো মানে গল্পটা, মানে তার যে জার্নিটা, হ্যাঁ, এটা আসলে তো কোনো আসলে সাধারণ কোনো গল্প না, এটা আসলে জীবনের গল্প, ঠিক আছে? জীবন আসলে নাটকের চেয়েও নাটকীয়। দেখো, সে সে প্রথমবার কি ফেইলিওর হয়েছে, তার বাবা মারা গেছে, তার সাপোর্ট নাই, হ্যাঁ, একমাত্র সাপোর্ট মা আছে। এরপর দিয়ে সে ফার্স্ট টাইম কি ফেইলিওর হয়েছে। সো ওখান থেকে সে ঘুরে দাঁড়ানোর জন্য সে কাউকে জানাই নাই যে সে সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছে, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো সে কতটা স্ট্রং ছিল। আমি এই জন্যই বলি, যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবা, তাদেরকে আসলে কি হইতে হবে? আত্মবিশ্বাসী হইতে হবে, আশাবাদী হইতে হবে, মানসিকভাবে হইতে হবে একদম পাথরের মতো শক্ত। দেখো, এই যে অর্ণবের যে গল্পটা, হ্যাঁ, সে কাউকে জানাই নাই, যেন কেউ প্রত্যাশার যে চাপটা, এই যে পরীক্ষার হলে ভাই ম্যাক্সিমামের এই নার্ভাসনেসটা কাজ করে। এই প্রত্যাশার চাপের কারণে কিন্তু অনেকেই ফেলার হয়, যেমনটা অর্ণব বলছে যে ফার্স্ট টাইমে কিন্তু সে কি করছে, এই যে সবার যে প্রত্যাশা এই পূরণের প্রেশারের কারণে কিন্তু সে কি করছে, সে খারাপ করছিল। বাট সেকেন্ড টাইমে সে কাউকে জানায় নাই, একা একা প্রিপারেশন নিয়েছে। ইভেন তার যে এই যে কোর্সে ভর্তি হওয়া বা অন্যান্য বই এন্ড পড়াশোনার জন্য যে ব্যবস্থাটা, এইটার ফাইন্যান্সিয়াল সাপোর্টও নিতে পারে নাই, সে নিজে নিজে হয়তো ম্যানেজ করছে। এই গল্পটা আমরা ওর মুখ থেকে শুনবো, কিন্তু বুঝতেছো তুমি যে ও একা একা কাউকে না জানাই নিজে নিজে পড়ে 171তম হয়েছে। দ্যাট মিনস হিউজ ভাই, সেলুট টু ইউ অর্ণব। একদম আমার মানে মন থেকে তোমার জন্য অনেক অনেক দোয়া। তুমি তোমার পুরো বাকি জীবনটাতে যেন অনেক শাইন করো। সো হ্যাঁ অর্ণব, পরে কন্টিনিউ করো। আচ্ছা, আমি হচ্ছে ভাই প্রথমবার তো জিপিএ 5 তো পাইনি। তারপরে হচ্ছে হুট করে আমার হচ্ছে অ্যাডমিশনে আমার ভর্তি করে দেয় একটা কোচিং সেন্টারে। সেটা হচ্ছে অফলাইন কোচিং সেন্টার ছিল আমার রাজবাড়ী জেলা শহরে। আমি হচ্ছে প্রতিদিন বাড়ি থেকে যাই সেখানে কোচিং করতাম। আমার যাওয়া আসার পথই ছিল, যাইতে আসতে 2 ঘন্টা লাগতো আমার। এখন 2 ঘন্টা প্রথমবার যখন লাগতো তোমার যাইতে আসতে? যাইতে আসতে যাইতে আসতে 2 ঘন্টা লাগতো। কিন্তু প্রথমবার যখন আমি পরীক্ষা দেই, আমি তো বললাম প্রত্যন্ত অঞ্চল থেকে আমি উঠে আসছি, আমি জানতাম না যে প্রতিযোগিতা কোন পর্যায়ে যাইবে। আমি যতদূর সম্ভব চেষ্টা করছি। এখন জানতাম না যে আমি সর্বোচ্চটা দিয়ে দিলেও আমি হয়তো বা পারবো না, কারণ অ্যাডমিশন সম্পর্কে কিছু জানি না। 3 মাস 4 মাস পরে সফল হয়ে যাব প্রথমবার, এটা আমি যখন পরীক্ষা দিতে যাই, প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাই, আশেপাশের পরিবেশ দেখে আমি বুঝতে পারছি যে এবার আমার হবে না। কারণ এখানে আসতে গেলে আরো প্রস্তুতি নেওয়ার প্রয়োজন ছিল আমার। বুঝতে পেরেছি। তাহলে দেখো, তোমরা আসলে বুঝতে পারতেছো যে সে আসলে অ্যাডমিশন সম্পর্কে জানতোই না যে কি হবে বা কিভাবে কি ফেস করতে হবে। ইভেন সে বলল যে সে যখন পড়াশোনা করতো 2 ঘন্টার মতো রাস্তা তার হেঁটে যাওয়া আসা করা লাগতো। ইভেন ভাই হেঁটে না তুমি ভাই, এখন ধরো যে হেঁটে না ভাই, যানবাহনে যাইতাম, কিন্তু যাওয়া আসার পথ সময় লাগতো 2 ঘন্টা। আচ্ছা, যাতায়াতের জন্য তার 2 ঘন্টা, দ্যাট মিনস দেখো বেসিক্যালি হয় কি,
কত দূর রাস্তাটা তুমি একটু ইমাজিন করো। ঢাকা শহরে, হ্যাঁ ঢাকা শহরে আমাদের 2 ঘন্টা হয়তো 1 কিলোমিটার 1.5 কিলোমিটারের রাস্তা যাইতে 2 ঘন্টা লাগে জ্যামের কারণে, বাট তার এলাকায়, হ্যাঁ যে সেহেতু বলছে গ্রাম, ওখানে তো জ্যাম বলতে কিছু নাই। দ্যাট মিনস তার এটা মিনিমাম কত ছিল, 8-10 কিলো মনে হয় হবে, বা 6-7 কিলো গেস করতেছি। কিরকম ছিল বেশি ভাই, দূরত্বটা? বেশি, 30 কিলোর উপরে। 30 কিলোর উপরে ভাই। ক্যান ইউ ইমাজিন? তুমি ঢাকা শহরে যদি 30 কিলো যাইতে চাও তাহলে তোমার 10 ঘন্টা সময় লাগবে। সো বুঝে 30 কিলো সে যাতায়াত করতো, ওখান থেকে এসে পড়াশোনাটা ম্যানেজ করতো। ইনসেন ভাই। আসলে তোমার এই জার্নিটা আসলেই অনেক তোমরা যারা কনফিডেন্স পাচ্ছ না, কনফিডেন্স, হ্যাঁ পাচ্ছ না যে ভাই আমি কিভাবে শুরু করব, ফ্যামিলি সাপোর্ট করবে কি করবে না, ভাই তুমি অর্ণবের থেকে শিখো। ও ফ্যামিলিকে জানাই নাই, নিজে নিজে শুরু করছে। হ্যাঁ বাট তোমার ফ্যামিলি হয়তো অতটা সাপোর্টিভ না হইতে পারে, এর জন্য তোমাকে স্ট্রং হইতে হবে, ফ্যামিলিকে কনভিন্স করতে হবে, নিজের চেষ্টাটা থাকতে হবে। ঠিক আছে? হ্যাঁ অর্ণব, এরপরে? আচ্ছা ভাই, প্রথমবার যখন পরীক্ষা দেই আমার বাস্তবতা দেখেই আমি বুঝি যে প্রথমবার আমার অ্যাডমিশন দিয়ে হয়তো বা হবে না। তারপরে বাড়ি থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি ছিলাম, আমি হচ্ছে ফরিদপুর রাজেন্দ্র কলেজে ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি ছিলাম। বাড়ি থেকে ওই অ্যাডমিশনের পাশাপাশি ওইখানে আমাকে ভর্তি করে রাখছিল। তো প্রথমবার অ্যাডমিশন দেওয়ার পরই আমি বুঝি যে আমার হবে না। তারপরে আমি চলে আসি আমার ফরিদপুরে, আমি মেসে উঠি এখানে। 15 দিনের ভিতরে আমি সিদ্ধান্ত নিয়ে নেই যে আমি আবার সেকেন্ড টাইম দেব। এবং আমার এক ফ্রেন্ড ছিল, সেও হচ্ছে সেকেন্ড টাইম দিছে, আমরা দুইজনে একসাথে দিছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমার হয়েছে, কিন্তু আমার ফ্রেন্ডের হয় নাই। এখানেও আমার একটা অপ্রাপ্তি আছে যে দুইজনে একসাথে প্রিপারেশন নিছিলাম, কিন্তু একজনের হয়েছে আরেকজনের হয়েছিল না। আর আমি যে ব্যর্থ হয়েছে তার কথা আমি এখানে বলবো যদি বলার সুযোগ দেন, কারণ হ্যাঁ, ব্যর্থতা থেকেও অবশ্যই তো শেখার অবশ্যই। শেখার আজকের দরকার আছে। আজকের সুযোগ তোমারই, আজকের কথা হুম, তুমিই বলবা, আমি শুনবো ভাই পুরা। হ্যাঁ বলো। হ্যাঁ, কারণ ব্যর্থতা থেকেও তো শেখার দরকার আছে। কারণ এখানে তো অবভিয়াসলি আমরা অবভিয়াসলি। যারা যারা সফল হয় তারাই খালি এখানে আসে, যারা ব্যর্থ হয় সেখানে তাদের তো আর সুযোগ দেওয়া হয় না কিছু বলার। সেই হিসেবে ভালো একটা আমি পয়েন্ট আমার বলছো। ওদেরকে নিয়েও আমরা লাইভ করব, যে কি কারণে আসলে সে হয় নাই, এটা আমাদের প্ল্যান আছে। কারণ হুম, আইজোলেশন হুম, টিম সবসময় না একটু মানে ব্যতিক্রম চিন্তা করতে ভালোবাসে। হ্যাঁ, এবং স্টুডেন্টদের কি প্রয়োজন এটাই। এই যে ধরো যে অন্য কোথাও হয়তো দেখবা না যে সেকেন্ড টাইমাররা যারা সফল হয়েছে এবং প্রথমবার ব্যর্থ হয়েছিল, এই গল্পগুলা কেন শোনানো হয় বলতো? তোমার যারা জুনিয়ররা এবার যারা ব্যর্থ হয়েছে, ওরা কিভাবে ডিসিশন গুলা নিবে, হ্যাঁ তোমাদের ভুলগুলা থেকে ওদের কি কি শিখার আছে। ঠিক আছে? সো আমরা এরকম যারা ব্যর্থ হয়েছে, ব্যর্থ বলতে আসলে ব্যর্থ না, যে নতুন কোন সুযোগ তাকে খুঁজতে হবে। হ্যাঁ, সো যেখানে যাদের এই সুযোগটা হয়তো নাই, অন্য কোনো অপরচুনিটি আসবে, হ্যাঁ তাদেরকে নিয়েও আমরা এরকম সেশন রাখবো ইনশাল্লাহ। ঠিক আছে? সো এখন তুমি বলো পরে অর্ণব। আচ্ছা, এখন সেকেন্ড টাইম প্রস্তুতি শুরু করি, দুই বন্ধুই আমরা একসাথে প্রিপারেশন শুরু করি। আমার ইচ্ছা ছিল যে টপ পজিশন করব, এবং ইচ্ছা ছিল যে টপ ভার্সিটি টপ রেজাল্ট করে টপ সাবজেক্ট নিয়ে পড়বো। কিন্তু দুর্ভাগ্যবশত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা এবার তো একটু আগে নিয়ে আসে। এই কারণে আমি ম্যাথ প্রিপারেশনে নিয়েছিলাম যে জাহাঙ্গীরনগর পরীক্ষা দেব, কিন্তু ওই পরীক্ষাটা আগিয়ে নিয়ে আসার কারণে আর আমার ইচ্ছা ছিল না জাহাঙ্গীরনগরে পড়ার, কিন্তু ইচ্ছা ছিল যে পরীক্ষা দেব, পরীক্ষা দিয়ে একটা পরীক্ষা দেবো পজিশন জাস্ট করব। নিজেকে, মানে হ্যাঁ, আমি যে হুম, হুম, মানে সক্ষম, এটা হুম, জাস্ট নিজেকে হুম, ইয়া করার জন্য, জাজ হুম, করার হুম। জন্য। এই যে একজন আপু কমেন্ট করছিল যে ভাই আপনি কোথায় কোথায় পরীক্ষা দিয়েছিলেন, শুধু গুচ্ছতে কিনা? এই যে তোমার কোশ্চেনের আনসার গুলো এখন আসবে, তুমি একটু শুনো। হ্যাঁ, ওকে। আচ্ছা, জাহাঙ্গীরনগরে আমার পরীক্ষা দেওয়া হয় নাই, বিউপিতেও ইচ্ছা ছিল পরীক্ষা দেওয়ার, প্রিপারেশন নিয়েছি, কিন্তু শেষ দিকে আসি আর অতটা প্রিপারেশন নেই নাই, আর পরীক্ষাও দেওয়া হয় নাই। তারপরে সিদ্ধান্ত নেই যে রাজশাহীতে পড়বো, এটা হলো আমার ফার্স্ট চয়েস ছিল। প্রথমবার যারা ভর্তি পরীক্ষা দেয় তাদের ইচ্ছা থাকে যে এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া, আমার সেকেন্ড টাইমে ইচ্ছা ছিল হচ্ছে রাজশাহীতে পড়া। আচ্ছা তো আচ্ছা। রাজশাহী তাও টপ রেজাল্ট করে আইবিএ নিয়ে পড়ার ইচ্ছা ছিল, এবং প্রিপারেশনটা আমি সেভাবে নিয়েছি। গুচ্ছ ও হচ্ছে আচ্ছা, আমার আইবিএ। প্ল্যান বি ছিল। হ্যাঁ, গুচ্ছ ওকে। হচ্ছে আমার প্ল্যান বি ছিল, আমি ভাবছি যে ওইখানে যে কোনো ভাবে হয়ে যাবে, কারণ আমি তো এমন কোনো প্রিপারেশন নেই নাই যে কোনো মতো একটা সিট হলেই হবে। আমার ইচ্ছা ছিল যে টপ রেজাল্ট করব, নিজের ইচ্ছা মতো পছন্দের মতো সাবজেক্ট নিয়ে পড়বো আমি। বুঝতে পারলাম, মানে তুমিও অনেক কনফিডেন্ট ছিল, বিকজ তুমি যেহেতু হ্যাঁ, একদম বেস্ট প্রিপারেশনটা নিয়েছো। সো রাজশাহী হুম, আইবি এর কথা যেহেতু আসলে আমি একটু বলি। আমার কিন্তু রাজশাহী আইবিএ তে হয়েছিল, আমাদের সময় ফার্স্ট টাইম এক্সাম হয়েছিল আরইউ তে। আরইউ আইবিএ তে আমার চান্স হয়েছিল, পরে ঢাবির রেজাল্ট দেওয়ার পরে আমি ঢাবিতে চলে আসছিলাম। আপনার তো তো ভাই ঢাবি আছে এই কারণে ঢাবিতে গেছেন, এই কারণে রাজশাহী আসেন না, আমার তো আর ঢাবি নাই এই কারণে রাজশাহী আমার ফার্স্ট চয়েস ছিল সেকেন্ড টাইম। কোনো সমস্যা নেই আসলে। জীবনে কোনো কিছুই একমাত্র জিনিস না, যেমন ঢাবি, রাবি, চবি, গুচ্ছ যাই বলো না, ভার্সিটি, ইভেন ভার্সিটিও ম্যাটার করে না অনেক সময়। ঠিক আছে? জীবন কখন কাকে কোথায় নিয়ে যাবে এটা কেউ বলতে পারে না। বললাম না, জীবন নাটকের চেয়েও নাটকীয়। তো ব্যাপারটাই আসলে এরকম।
যে হয়তো আমরা এক স্টেপ হয়তো আগানো, বাট আমার এক স্টেপ পিছনে যে আছে সে যদি আরেকটু গোছানো ওয়েতে প্রিপারেশন নেয়, জীবনের দৌড়ে হয়তো সে কোনো এক সময় এগিয়ে যাবে। সো তোমাদের যাদের ধরো সেকেন্ড টাইম দিয়েও হয়নি তাদের আসলে হতাশ হওয়ার কারণ নাই, বিকজ কি গড ইজ দ্য প্ল্যানার, আল্লাহ জানে, হ্যাঁ সৃষ্টিকর্তাই জানে যে তোমার জীবনে কি হবে, উনি তোমার জন্য একটা সুন্দর পরিকল্পনা করে রাখছে। সো হ্যাঁ অর্ণব, এরপরে একটু বলো রাবির গল্পটা একটু শুনি যে ওখানে কি হয়েছিল আসলে। আচ্ছা ভাই, রাবিতে এখন পরীক্ষা দিতে গেছি আমি হচ্ছে ওইখানে আমার ফ্রেন্ডের এক আঙ্কেলের বাসা ছিল, তাদের বাসায় উঠছি। এখন আমার এখানে একটা ভুল সিদ্ধান্ত ছিল, আমি হচ্ছে পরীক্ষা দেওয়ার আগের দিন হচ্ছে আমরা রওনা দিই, আমি হচ্ছে ফরিদপুর থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিই। এখন যেতে যেতে আমাদের হচ্ছে প্রায় 1টা বেজে গেছিল রাজশাহী যেতেই। সেখান থেকে আবার তাদের বাসায় যাই, সেখানে যেতে যেতে খাওয়া দাওয়া করতে করতে রাত্রে শুইতে শুইতে আমার 2টা বেজে যায়। পরবর্তী দিন কিন্তু আমার রাজশাহীর এক্সাম। হ্যাঁ, আচ্ছা যাই হোক আমি ভাবছি যে 4-5 ঘন্টা আমার যদি ঘুম হয়, পরবর্তী দিন যাই আমি আমার বেস্টটা দিয়ে আসতে পারবো পরীক্ষার হলে। কিন্তু হয় কি, এটা আসলে হাস্যকর বিষয়, আর এত পরিশ্রম করছি, আর এটা বলাও আমার কাছে নিজের কাছে হাস্যকর লাগে, কিন্তু সেদিন হচ্ছে আমি রাত্রে বলি আমি শুইছি। বলি হাস্যকরের কিছু নাই, জীবনের প্রত্যেকটা মিনিটেই হচ্ছে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মিনিট থেকে তোমার শিখার কিছু না কিছু আছে। তো তুমি বলো তোমার যে ভুলগুলা হয়েছে এটা হাস্যকর হোক, এই ভুলটা যেন তোমার জুনিয়ররা না করে, ঠিক আছে? তো এইটা আসলে বলা উচিত। প্রত্যেকটা তোমার বলার যে অংশগুলো আছে এগুলো অবশ্যই বলবা, তোমার জন্য এই প্ল্যাটফর্ম একদম ফ্রি, এখানে কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নেই, মনের কথা বলবা, তোমার মন থেকে যা আসে সেটাই বলবা, বলো। আচ্ছা ভাই, আমরা হচ্ছে ওই আঙ্কেলের বাসায় যাই, আমাদের হচ্ছে 6 তলা হচ্ছে থাকার জন্য আমাদের ব্যবস্থা করে। কিন্তু রাত্রে 2টায় ঘুমাইছি, কিন্তু আন্টি হচ্ছে আমাদের জন্য মশারি দেয় নাই কোনো, আমি এটা খেয়াল করি নাই। হ্যাঁ, আমরা ঘুমায় পড়ছি, কিন্তু ঘুমানোর সাথে সাথে মশার এত উপদ্রব হয়েছে যে আমাদের ঘুমাতেই পারিনি সারা রাত্রে। আমরা 2 ফ্রেন্ড একসাথে ছিলাম, অনেক চেষ্টা করছি, রাত্রে বলতে গেলে ঘুমই হয় নাই আমাদের। আর সামনের দিন অ্যাডমিশনের মতো বড় একটা এক্সাম, রাত্রে যদি একটা ভালো ঘুম না হয়, জীবনেও তো নিজের বেস্টটা দিয়ে আসা সম্ভব না, আমার এটা মনে হয়। অন্য কে পারুক এক্স্যাক্টলি আর না পারুক। এক্স্যাক্টলি ভাই, তোমার যদি পরীক্ষার আগের রাতে, আমি সাধারণত সবাইকে বলি যে যত দ্রুত ঘুমানো সম্ভব, বিকজ তোমার ব্রেন যত কুল থাকবে তুমি পরীক্ষার হলে বেস্টটা দিতে পারবা, ঠিক আছে? হুম হুম। হ্যাঁ, এখন যাই হোক, তাও পরীক্ষার হলে যাই। এখন পরীক্ষার হলে যেটা হয়, আমার সিটটা পরে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো সম্ভবত থিয়েটার বলে ওইগুলাকে, মানে রুম থাকে না যে স্টেডিয়ামের মতো আস্তে আস্তে ধাপে ধাপে হ্যাঁ হ্যাঁ উপরে বুঝতে উঠে, পারছি, বেঞ্চ গ্যালারি গুলা। টাইপ, গ্যালারি টাইপ। হ্যাঁ, গ্যালারি গ্যালারি টাইপের। ওই রুমে আমার হচ্ছে লাস্টের বেঞ্চে সিট পড়ে। হ্যাঁ, আর আমাদের সামনে হচ্ছে ওয়াল ঘড়ি ছিল। এই ঘড়িটা হলো আমি ভালো মতো দেখতে পারতেছিলাম না, সামনে একটা পিলার থাকার কারণে আমি হচ্ছে ঘড়ি দেখতে পারতেছিলাম না। আর সাথে অ্যানালগ ঘড়ি নিয়ে গেছিলাম, কিন্তু ম্যাডামরা সেটা রেখে দিছিল। কিন্তু হয় কি, ম্যাডামরা আমাদের হচ্ছে 5 মিনিট আগে, পরীক্ষার আগে 5 মিনিট আগে হচ্ছে আমাদের খাতাটা দিয়ে দেয়, আবার 5 মিনিট আগে হচ্ছে খাতাটা নিয়ে নেয়। 1 ঘন্টা সময় পাইছি ঠিকই, কিন্তু 5 মিনিট আগে দিয়ে দেয়, 5 মিনিট আগে নিয়ে নেয়। এই বিষয়টা আমি পরীক্ষার হলে জানি না। আমি লাস্টের বুঝতে রুমটা পারছো? বড়, লাস্টের বেঞ্চে বসছি, এটা আমি জানি না। এখন এটা তো একটা সমস্যা, আরো একটা সমস্যা, ঘড়ি 5 মিনিট স্লো ছিল, এটা আমি খেয়ালই করি নাই। এত প্রেশার ছিল, কারণ সেকেন্ড টাইম যাই পরীক্ষা দেওয়া, ফার্স্ট টাইমের মতো এত সহজ না। অনেকে মনে করে যে সেকেন্ড টাইম হয়তো বা সহজ, দিলেই হয়ে যাবে, এতটা সহজ ছিল না। পরীক্ষার হলের প্রেশারটা হ্যাঁ কন্ট্রোল করা বিশেষ করে। হ্যাঁ, এই যে দেখো, এই রাজশাহীতে ওর সাথে যে ঘটনাগুলো ঘটছে, এই ব্যাপারগুলোকে এটাকেই বলে যে লাক, যে হ্যাঁ এক্সামে, হ্যাঁ। এক্সামের ব্যাপারটা শুধু তুমি প্রিপারেশন নিলেই হবে না, শুধু তুমি পরিশ্রম করলে হবে না, অবশ্যই লাক ম্যাটার করতে হবে। ভাই তোমার যে কোনো জায়গায় অ্যাডমিশন, আমি মনে করি তোমার যদি 50% প্রিপারেশনের বা পরিশ্রমের ফলাফল হয়, 50% লাকটা ম্যাটার করা লাগে, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। বা এই ঘটনা হওয়ার আগে আমি লাক সম্পর্কে বিশ্বাস করতাম না, যে লাক বলে কিছু হয়। আমি পরিশ্রমে বিশ্বাস করতাম, কিন্তু দেখলাম যে উপরওয়ালা যদি না চায় কোনো কিছুই সম্ভব না। চেষ্টাটা নিজের হাতে, কিন্তু উপরওয়ালা যদি অবশ্যই, না চায় কোনোভাবেই সম্ভব না। এক্স্যাক্টলি, এই যে ওর সাথে যে কাকতালীয় ঘটনাগুলো ঘটে গেল, এটা কিন্তু মনে করে তোমার কাছে মনে হইতে পারে কাকতালীয়, বাট ব্যাপারগুলো কিন্তু ওই যে স্ক্রিপ্টেড। হ্যাঁ, যে হুম দেখো, মানে এটা মানে হওয়ারই, জীবন আসলেই বলা যায় না কখন কোথায় গিয়ে গতি নেয়, ঠিক আছে? হুম। এই আর কি। হ্যাঁ, পরে অন্য এখন ভাই, কন্টিনিউ করো। এই এখন এই 10 মিনিট হচ্ছে 19-20 হওয়ার কারণে আমি হচ্ছে পরীক্ষা হলের পুরো রিদমটাই হারিয়ে ফেলি। হ্যাঁ, মানে আধা ঘন্টা হওয়ার পরে, আর আমাদের এবার রাজশাহীতে আমি যেটা দেখলাম যে প্রচুর পরিমাণে ম্যাথ দিছে, মানে গতানুগতিক প্রতিবার যেরকম 4-5টা করে দেয়, এবার সর্বোচ্চ 13টা পর্যন্ত ম্যাথ দিছে। এ কথা সত্য যে যে ভালো পারে তার 5-10 মিনিট আগেই পরীক্ষা হয়ে যায়। আমার সেরকম প্রিপারেশন ছিল, অন্য সবগুলো ভালো পারছি, কিন্তু ওই পরীক্ষার হলের রিদমটা হারিয়ে ফেলার কারণে আমার হচ্ছে একদম ফুল পরীক্ষাটা আমার এলোমেলো হয়ে যায়। আর পারা জিনিস আমি ভুল করে তো আসছি, আর হচ্ছে
এমন হয়েছে যে লাস্টের দিকে আমি প্রশ্ন পড়ারই সময় পাইনি। প্রশ্নে যে কি চেয়েছে যে কোনটি নয় বা কোনটি, এটা আমি পড়ারই সুযোগ পাইনি। একদম এক ঝলকে যতটুকু দেখছি ততটুকু উত্তর করে রেখে আসছি, যদি হয় হবে, নইলে কিছু করার নাই। হ্যাঁ, এই যে দেখো, এই যে এখান থেকেই শিখার বিষয়গুলো আমি ওর এই যে এতক্ষণের কথা থেকে একটা পয়েন্ট আমি বলতে চাই। অনেকেই মনে করে যে সেকেন্ড টাইম এক্সাম দিলে ভাই ওরা তো অনেক সময় পাচ্ছে, 9 মাস 10 মাস, ফার্স্ট টাইমাররা তো 4-5 মাস প্রিপারেশনের সময় পায়, তাহলে সেকেন্ড টাইম দিলেই মনে হয় আমার অনেক রেজাল্ট হয়ে যাবে, অনেক ভালো হয়ে যাবে। বাট ব্যাপারটা তুমি একটু চিন্তা করো, তুমি ফার্স্ট টাইমার, দ্যাট মিনস তোমার কিন্তু আরো ওয়ান টাইম সুযোগ আছে, তোমার মেন্টাল প্রেশার এই জায়গায় একটু কম্পারেটিভলি কম। বাট সেকেন্ড টাইমার যে তার যদি এবার না হয় তাহলে তার কিন্তু চারদিক অন্ধকার, তাই না? তার কিন্তু আর সুযোগ নাই, নো অপরচুনিটি। সো ব্যাপারটা কিন্তু এতটাও সহজ না। মেন্টাল প্রেশার সেকেন্ড টাইমারদের আরো বেশি থাকে। ইভেন তাদের এই যে 9-10 মাস যেটাকে আমরা প্লাস পয়েন্ট বলতেছি, এইটা কিন্তু আবার মাইনাস পয়েন্টও হইতে পারে। বিকজ তুমি 4-5 মাস সময়টা তুমি যদি নিজেকে কনসেন্ট্রেট রাখতে পারো, নিজের কনসেন্ট্রেশনটা ধরে রাখতে পারো, হ্যাঁ, এবং এটা রাখাটা কম্পারেটিভলি ইজি। ধর একই জিনিস 1 বছর ধরে পড়া, 1.5 বছর ধরে পড়া, মানে নিজের সাথে মানে কেন জানি পড়তে ভালো লাগবে না, হ্যাঁ, মেন্টাল কাজ করবে না যে আসলে আমি একই জিনিস বারবার পড়ি। অর্ণব, তুমি কি বলো যে এই যে 1.5 বছর বা 10 মাস 12 মাস ধরে যে একই জিনিস বারবার দেখা, এই ধৈর্যটা আসলে সবার থাকে কিনা, বা এই ধৈর্যের ক্ষেত্রে তুমি কি করছো নিজেকে ধরে রাখার জন্য আসলে? ভাই অ্যাডমিশন, সেকেন্ড টাইম অ্যাডমিশনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে বেশি সময় পাওয়া যায়। আর যেটা সবচেয়ে বাধা সেটা হচ্ছে হতাশা। হ্যাঁ, এটা এমন একটা জিনিস না চাইলেও চলে আসবে। কারণ আপনি পরীক্ষার হলে যদি বসেন, একবার যদি মাথায় চিন্তা আসে ফার্স্ট টাইম দিয়ে হয় নাই, আবার 8 মাস 9 মাস দিয়ে পড়াশোনা করলাম, আদৌ হবে কিনা, এই টেনশন যদি একবার পরীক্ষার হলে আসে, আমার মনে হয় না তার পক্ষে সম্ভব পরীক্ষায় নিজের বেস্টটা দিয়ে আসা। এক্স্যাক্টলি, দ্যাট মিনস এখান থেকে শিখার বিষয়টা তোমরা অলরেডি বুঝে গেছো যে ভাই কোনোভাবেই এই টেনশন আনা যাবে না, হতাশ হওয়া যাবে না, সবসময় আত্মবিশ্বাসী থাকতে হবে একদম। ফার্স্ট মিনিট থেকে, মানে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন যখন থেকে নেওয়ার সিদ্ধান্ত নিবা, ওই মিনিট থেকে একদম এক্সাম দিয়ে রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত আত্মবিশ্বাসী থাকতে হবে, তাই তো? হুম। ওকে। সো অর্ণব, হ্যাঁ, ক্যারি করো, তুমি তোমার মতো করে বলো। আজকে আমি তোমাকে বাধা দিব না, কোশ্চেন করবে না, তুমি বলো তোমার গল্পটা আসলেই একটু অন্যরকম, মানে সাধারণ কোনো গল্প না। এখান থেকে আসলে শিখার, মানে যে বাধাগুলা একজন সেকেন্ড টাইমার রিয়েলি ফেস করে, সবগুলা পয়েন্ট, সবগুলা টুইস্টই তোমার গল্পে আছে। সো তুমি তোমার মতো করে বলো। আচ্ছা, এখন রাজশাহীতে যেভাবে হোক পরীক্ষা দেই, তা আশা করছিলাম হয়তো বা একটা সিট চলে আসবে, কিন্তু রেজাল্ট যখন দেই তখন দেখি যে প্রত্যাশার সাথে প্রাপ্তির কোনো মিল নেই। তারপরে একদমই হতাশ হয়ে যায় যে এত প্রিপারেশন নিয়েও রাজশাহীতে হলো না, গুচ্ছেতে এখন দেবো কি দেবো না। ইতিমধ্যে আমার যে ফ্রেন্ড, আমরা একসাথে পরীক্ষা দিছি, সে তার ফ্যামিলি সাপোর্ট না থাকার কারণে বা পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে সে সেকেন্ড টাইমের গুচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশনই বাদ দিয়ে দেয় সে। আর আমি দেখলাম যে শেষ পর্যন্ত একটু লেগে থাকা যাক, কি হয়, এতদিন পরিশ্রম করলাম, আর 2 মাসই তো, যদি হয় হইলো, না হলে নাই। আর বাড়িতেও তখন জানিয়ে দেই যখন রাজশাহী পরীক্ষা দিয়ে আসি, আর সেদিন জেনেও যায়। ওই দিন হচ্ছে রাজশাহী থেকে ফিরতে ফিরতে আমার অনেক রাত হয়ে যায়। আবার মাও হ্যাঁ, তখন জেনে যায়, যে বুঝছে যে আমি বাইরে পরীক্ষা দিচ্ছি। পরবর্তীতে গুচ্ছে পরীক্ষা দেওয়ার আগে আমার পরিবার থেকে জেনে যায়, বিশেষ করে আমার মা, আর হচ্ছে আমার বোন জানে। আর পরিবারের আমার আত্মীয় স্বজন কেউ জানে না। আমি নিষেধ করছিলাম যে বলতে, যদি গুচ্ছে যদি 500-র ভিতর আমার পজিশন আসে তাহলে বলবা, নইলে বলবা না। 500-র উপরে যদি র্যাঙ্ক যায় আমি গুচ্ছে পড়বো না, আমি জাতীয়তে আছি, জাতীয়ই পড়বো। যাক, আমার তো এখন মন চাইতেছে, এই যে তুমি যা বললা যে 500-র ভিতরে আসলে বলতে, আমার মন চাচ্ছে এখন আমি তোমাদের বাসায় গিয়ে, তোমাদের বাড়িতে গিয়ে মাইকে করে বলে আসি যে এই যে অর্ণব পারছে, হ্যাঁ, অর্ণব যা চাইছিল এর থেকে ভালো পারছে। ঠিক আছে, এরকমটা মন চাচ্ছে। ঠিক আছে। আচ্ছা অর্ণব, তুমি যেহেতু রাবির গল্পটা বলছো যে এই অনেক প্রবলেম ফেস করছো, সো বেসিক্যালি তোমার রাবির রেজাল্টটা কি আসছিল, আলটিমেট ফলাফলটা তোমার কি পজিশন আসছিল পিছনের দিকে বা সামনে, যাই আসুক তুমি ফ্র্যাঙ্কলি বলো, বিকজ তুমি তো এখন। রাজশাহীতে হচ্ছে আমি 59 নম্বর পেয়ে আমার পজিশন হচ্ছে 1631। আচ্ছা, একটু পেছনের দিকে, কম্পারেটিভলি ভালো পেছনের দিকে, বুঝতে পারছি। সো হুম। তুমি কাম ব্যাক করছো, ইটস লাইক রিয়াল মাদ্রিদ। ঠিক আছে, একদম রিয়াল মাদ্রিদের কাম ব্যাকের মতো। আমি কি বলবো আসলে, আহ কিছু বলার নাই। আজকের গল্পটা আসলে শুধু অর্ণবের। এর আগে আমি একটু দু একটা কমেন্ট নিতে চাই, ঠিক আছে? আচ্ছা ওকে। ভাই। কি রনি ইসলাম বলতেছে, ভাই আপনাদের কি ব্যাচ আছে অনলাইন না অফলাইন? আমি একটু দূর থেকে কমেন্টটা ভালো দেখতে পাচ্ছি না। আমাদের অনলাইন ব্যাচ আছে, আমাদের কোনো অফলাইন
ব্যাচ নাই, আমাদের অনলাইন ব্যাচ আছে সেকেন্ড টাইমার। তোমরা যারা সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ আছে, যেখানে আমরা সেকেন্ড টাইমারদেরকে একদম শুরু থেকে, এই যে আমাদের 10 তারিখে ক্লাস শুরু হয়ে যাবে, 22-23 তারিখ থেকে ওরিয়েন্টেশন ক্লাস হবে, এই সব কিছুই হবে, ঠিক আছে? সো তোমাদের যাদের আরো কোশ্চেন্স আছে এই ভর্তি সংক্রান্ত বা ব্যাচ সংক্রান্ত, তোমরা আমাদের আইএক্সিবিশন পেজে নক দাও, নক দিয়ে ডিটেলসটা জেনে নিতে পারো। হ্যাঁ অর্ণব ভাই, দেন ক্যারি করো। আচ্ছা ভাই, রাজশাহী এখন পরীক্ষা দেওয়ার পরে কনফিডেন্স একদম জিরো লেভেলে ছিল, কিন্তু ভাবলাম যে এত পরিশ্রম করছি, চেষ্টা করে দেখি, শেষ চেষ্টা করে দেখি। পরবর্তীতে যখন গুছিয়ে পরীক্ষা দেবো, এর আগে হচ্ছে আমি নতুন কিছু পড়ি নাই, যা পড়ছি এগুলো শুধু রিভিশন দিছি, আর এক্সাম দিচ্ছি প্রচুর পরিমাণে। ঘুম থেকে উঠে আমি একটা এক্সাম দিতাম, আর রাত্রে শোয়ার আগে একটা এক্সাম দিতাম। এটা হচ্ছে আমার রুটিন। এই গুচ্ছে পরীক্ষা দেওয়ার 2 মাস আগ পর্যন্ত আমার মনে হয় না একদিন আমি বাদ দিছি। এইটা একদম রেগুলার ছিল এটা। এখন মানুষের এই যে কনফিডেন্সটা বাড়ে কিভাবে, আমার কনফিডেন্স আমি এই লাস্টের 2 মাসে যেভাবে ধরে রাখছি, এটা হচ্ছে এক্সামের মাধ্যমে। আমি যখন নিজে বাসায় বসে এক্সাম দিতাম, প্রতিটা এক্সামে যখন 80-85 এরকম করে পাইতাম, তখন নিজের ভিতরে একটা কনফিডেন্স কাজ করতো, হয়তো বা হতে পারে। আর যেহেতু নাম্বার পাচ্ছি, নিজের হয়তো বা একটা ক্যাপাবিলিটি করতে পারছি, শেষ চেষ্টাটা করেই দেখি কি হয়। এভাবে গুচ্ছে চালিয়ে গেছি। পরবর্তীতে যখন গুচ্ছে পরীক্ষা দিতে যাই, গুচ্ছে পরীক্ষা দিতেও আমার সাথে কিছু অকারেন্স ঘটে, সেটাও বলি। আমার হচ্ছে 171তম হয়েছে। এটা যা পাইছি এতেই সন্তুষ্ট, কিন্তু আমার ইচ্ছা আরো ছিল, আরো ভালো করার ছিল। আমার ইচ্ছা ছিল টপ 10 বা 20-এর ভিতর থাকা। এটা কঠিন না সহজ এটা আমি জানি না, আমার কাজ আমি জানি পড়াশোনা করা, আমি শুধু সেটাই চালিয়েছি। এখন ইচ্ছা ছিল যে 10তম বা 20তম বা 20-এর ভিতর থাকবো। সেদিন আপনার মহসিন ভাই আমাদের ফোন দিয়ে জানাবে, ভাই কনগ্রাচুলেশন, অনেক ভালো রেজাল্ট করছে। আমার স্বপ্ন ছিল এরকম। যাই হোক, যেটা পাইছি এটাতেই খুশি। এখন পরীক্ষা হলে আবার যেটা হয়, গুচ্ছে যখন আমি পরীক্ষা দিতে যাই, হলের পরিবেশ মোটামুটি ভালো ছিল, কিন্তু আমাদের হলে হচ্ছে একটা প্রতিবন্ধী শিক্ষার্থী পড়ে। প্রতিবন্ধীদের ছোট করার জন্য আমি বলতেছি না, প্রতিবন্ধী শিক্ষার্থী একটা পড়ে। আর আমার সিট ছিল সবার সামনে, সামনের বেঞ্চে আমার সিট ছিল। সেই প্রতিবন্ধী শিক্ষার্থীর হচ্ছে একটা হাত নাই, আর একটা হাতের শুধুমাত্র একটা আঙুল আছে। ও যখন প্রথমে রুমের ভিতর ঢুকলো, আমাকে ওকে দেখে আমার নিজের ভিতরে মোটিভেশন লাগতেছিল যে আমাদের হাত পাও আছে, আমাদের কত কিছু আছে। অনেকে তো আছে ভার্সিটি পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারি না, আর সে ভার্সিটিতে পরীক্ষা দিতে আসছে। তাকে দেখে আমার নিজেরই প্রথম প্রথম একটু মোটিভেশন লাগতেছিল। কিন্তু ঘটনা ঘটে হচ্ছে পরীক্ষা যখন শুরু হওয়ার পরে, পরীক্ষা যখন শুরু হয়, সে হচ্ছে পাও দিয়ে লেখে। ঝাঁকে ঝাঁকে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের স্যাররা আসে হচ্ছে ছবি তুলতেছিল, আর আমার পাশ ঘেঁষে। আমি এত পরিমাণ বিরক্ত বোধ করতেছিলাম। আর 3 থেকে 4 মিনিট আমার হচ্ছে মনোযোগ নষ্ট হয়ে যায় এই ছবি তোলার কারণে। এখন কিছু বলতেও পারতেছি না, এক্সাম হলে আমি কি বলবো। আর তারা শ্রদ্ধেয় মানুষ, তাদের অসম্মান করার অধিকার তো আমার নাই। এখন এই 3-4 মিনিট লস করার কারণে এখানেও আমি প্রায় 5 থেকে 6টা প্রশ্ন পড়ার সুযোগই পাই নাই। আমাদের ইংলিশ তো এবার সহজ প্রশ্ন করছে, জিএসটি আমার কাছে সহজ লাগছে, বিশেষ করে প্যাসেজ সহ আরো অন্যান্য গুলা। ওই প্যাসেজের ভিতর ভোকাবুলারি ছিল 3 থেকে 4টা। আমি মনে হয় যদি 2 মিনিট আর সময় পাইতাম, আরো 5-6 নাম্বার ক্যারি করতে পারতাম আমি, পজিশনটা আরো সামনের দিকে থাকতো। যাই হোক, সর্বশেষ যতটুকু পাইছি এতটুকু আমি সন্তুষ্ট, এই আর কি। যাই হোক, এই যে দেখো অর্ণবের এই যে ঘটনাটা, যে তার পরীক্ষার হলের ঘটনা, এটাই আমাদেরকে ওই কবিতার ওই যে বিখ্যাত লাইন, হ্যাঁ কি, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, ঠিক আছে? হ্যাঁ, এই যে দেখো প্রত্যেকটা ইনসিডেন্ট থেকে শিখার আছে। সে তার পরীক্ষার হলে দেখলো যে একজন প্রতিবন্ধী শিক্ষার্থী সে পরীক্ষা দিতে আসছে, ওখান থেকে তার ভিতরে কিন্তু বুস্ট আপ হয়েছে মোটিভেশন, যে সে যদি পারে আমি কেন পারবো না। আমারও প্রশ্ন এটা, যে সে যদি পারে, একজন ধরো সে সেকেন্ড টাইমার, সে ফার্স্ট টাইমার, যাই হোক, হ্যাঁ একজন প্রতিবন্ধী শিক্ষার্থী, তার প্রতিকূলতার কাছে তো আমাদের সেকেন্ড টাইম ফার্স্ট টাইম কোনো ব্যাপারই না, তাই না? তার যে মানসিক শক্তিটা, সে যদি পারে, আমি তুমি কেন পারবো না, তাই না? অবশ্যই আমরা পারবো। জাস্ট আমাদের দৃঢ় মনোবল থাকতে হবে, আমাদের সেই মানসিক শক্তিটা থাকতে হবে। হুম। সো হ্যাঁ হ্যাঁ ভাইয়া, অন্য, একটা কথা কি, যে আমরা পড়াশোনা করি, অনেকে আমরা এটাকে হার্ড ওয়ার্কিং বলি, অনেক স্যাক্রিফাইস করি। জীবন দিন শেষে এগুলা কিছুই না। মূলত যারা হার্ড ওয়ার্কিং করে, তারা হচ্ছে 2 বেলা না খেতে পেয়ে, বা যারা শারীরিক ভাবে অক্ষম, মূলত হার্ড ওয়ার্কিং বলতে আমি তাদের হার্ড ওয়ার্কিংই বুঝি। আমার ইচ্ছা ছিল, আমার স্বপ্ন ছিল, আমার ভালোবাসা ছিল হচ্ছে অ্যাডমিশনে একটা ভালো রেজাল্ট করা। আমি শুধু সেটুকুই করছি। এতে আমার স্যাক্রিফাইস, হার্ড ওয়ার্কিং এসব আমি কিছু মনে করি না। আমার কাজ আমার এক্স্যাক্টলি, পড়ালেখা করা, আমার পেশা আমার পড়ালেখা করা, আমি শুধু সেইটুকু চালিয়েছি।
হ্যাঁ, আজকে তোমার এই চড়া হাসি দেখলেই বোঝা যাচ্ছে যে তুমি কতটা খুশি, এবং আমি আশা করি, হ্যাঁ, তোমার গল্পটা শুনে আমি যতটা মোটিভেটেড হয়েছি, আমি যতটা খুশি, এই যে আজকের যতজন ভিউয়ার আছে, যারা দর্শক আছে, এবং পরবর্তীতে যারা দেখবে, সবাই মোটিভেটেড ফিল করবে। ঠিক আছে, আসলে আমাদের এই গল্পগুলা তুলে আনার মূল কারণই এটা, যে যারা হতাশ থাকে, যারা সিদ্ধান্তহীনতায় ভুগে, যারা নিজের প্রতি আত্মবিশ্বাস আনতে পারে না, তাদের জন্যই আসলে তোমার মতো এই অর্ণব আরো অনেক অনেক দরকার। ঠিক আছে, যেন যারা তোমার মতো আরো অনেক অর্ণব উঠে আসবে, হ্যাঁ, ভবিষ্যতে, এবং আরো অর্ণব তৈরি হবে, আমরাও এটা চাই। হ্যাঁ অর্ণব, এরপরে তোমার কন্টিনিউ করো পরের পার্টটা। আচ্ছা ওকে। ভাই, এখন আমি আরেকটা আমাদের অকারেন্স ঘটে কি, যে আমাদের পরীক্ষার এবার প্রশ্ন যদি আপনি একটু খেয়াল করেন দেখবেন হচ্ছে এবার হচ্ছে আমাদের অপশনের ডিজিট গুলো হচ্ছে চেঞ্জ করে দিয়েছে। বির জায়গা হচ্ছে সি দিয়েছে, সির জায়গা হচ্ছে বি দিয়েছে। ট্রু যেখানে ট্রু। এর বিপরীতে বি থাকে, সির বিপরীতে ডি থাকে। অনেক শিক্ষার্থী এটা ভুল করে থাকছে। এখন আমি পরীক্ষার হলে কি করে থাকছে আমি নিজেও এটা জানতাম না। এখন আমার যখন বাড়ি এসে প্রশ্ন দেখি তখন এটা আমার খেয়াল হয় যে হয়তো বা আমি এটা ভুল করে থাকছি। এই হিসেবে তখন চিন্তা করি যে আমি যেভাবে পরীক্ষা দিছি ৬০-৬৫ সর্বোচ্চ পেতে পারি, আমার পজিশন চলে যাবে ২০০০-এর উপরে। কিন্তু যখন রেজাল্ট দেয় তখন হচ্ছে আমার বন্ধু বান্ধব, আমার মা আমার সাথেই ছিল। বিষয়টা আসলে সময়টা হচ্ছে অনেক বলতে গেলে সাধনার পরে সময়টা পেয়েছি আমি। অনেক আকাঙ্ক্ষা ছিল। আর সেকেন্ড টাইম দেওয়ার মূল কারণ ছিলই একটা, যে সফলতার মজাটাকে এটা একটু উপভোগ করার জন্য, যে শিক্ষাক্ষেত্রে সফলতা হলে ওই দিনটা কিরকম হতে পারে এটা আমার ইচ্ছা ছিল জানা। হ্যাঁ, তো রেজাল্ট যখন দেখি তখন দেখে আমি নিজেই অবাক হয়ে যাই যে আসলে পারা যেগুলো আমি ভাবছিলাম যে ভুল হয়েছে সেগুলো ভুল হয় নাই, পরীক্ষা হলে ঠিকই করে তো আসছি। আর মোটামুটি যেটা প্রত্যাশা করছি সেই নাম্বারই পাইছি। আর এতে সন্তুষ্ট আমি। হ্যাঁ, এই যে দেখো তোমার যে এই মুহূর্তটা যে তুমি রেজাল্ট পেলা, ওই সময় তোমার মা তোমার কাছে ছিল, তোমার মায়ের মুখের যে এই চওড়া হাসি, হ্যাঁ, এইটাই আসলে সফলতা। মানে প্রত্যেকটা ছেলে মেয়ে, প্রত্যেকটা সন্তানের আসলে এটাই চাওয়া, যে তার পিতামাতার মুখে যেন তার কারণে যেন কি চওড়া হাসি থাকে। এটাই সকলের স্বপ্ন। অনেকের কিন্তু এই আশাটাও পূরণ হয় না। তুমি তোমার মার মুখে দেখতে পারছো এই হাসিটা। যেমন আমার গল্পটা যদি একটু বলি, যে আমার যখন ঢাবিতে রেজাল্ট দিছে, আমি তো ধরো যে আমার স্কুল কলেজ সবকিছুই ঢাকাতে, বাট আমার ফ্যামিলি হচ্ছে যে নেত্রকোনাতে, আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা এলাকাতেই থাকে। তো আমি কিন্তু ঢাকাতে একাই ছিলাম। তো আমার যখন রেজাল্ট পাবলিশ হয়েছে, আমি কিন্তু সরাসরি আমার মাকে বা আমার পরিবারকে আমি পাই নাই, বেসিক্যালি যে তাদেরকে বলে যে আমি ইয়াটা করব। বাট হ্যাঁ, আশেপাশে যারা ছিল তারা সবাই হ্যাপি হয়েছে, ভাইয়া ছিল, ও ওনারা জানছে। বাট এই যে মার মুখে ইনস্ট্যান্ট যে ইয়াটা, এইটা কিন্তু আমি ফিল করতে পারি নাই। কিন্তু আমার তো তাও মা শুনতে পারছে, অনেকের মা বাবা থাকে না, হ্যাঁ, তারা এই মুহূর্তটা আসলে ফিল করতে পারে না। সো সবারই স্বপ্ন যে কোনো না কোনো সময়, কোনো না কোনো কারণে তার পিতা মাতার মুখে চওড়া হাসি আসবে। এটা সব সন্তানেরই স্বপ্ন, সবার স্বপ্নই পূরণ হোক। হ্যাঁ অর্ণব, এরপরে একটু হ্যাঁ, এই ক্ষেত্রে ভাই আমি অডিয়েন্সের উদ্দেশ্যে একটা কথা বলি। সেটা হচ্ছে, হ্যাঁ ভাই শুনতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি যে যারা সেকেন্ড টাইম দেবে তাদের একটা কথাই বলি, যে তুমি সেকেন্ড টাইমে যদি সফল হও সেক্ষেত্রে তোমার বেশি খুশি হবে তোমার মা বাবা। আমার ক্ষেত্রে এটা হয়েছে। আমার চেয়ে আমার মা হচ্ছে বেশি খুশি, আমার মা আমার বোন বেশি খুশি আমার চেয়ে। কারণ আমি সেকেন্ড টাইম যে রেজাল্ট করছি আমি কাউকে এখনো জানাই নাই। আর আমি হচ্ছে বললামই তো প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসেছি। এখানে ভার্সিটি কি জিনিস আমার গ্রামের অর্ধেক মানুষই আমার বোঝে না এইসব বিষয়ে। আর তাদের তো ভার্সিটি বুঝায় লাভ নাই, রেজাল্ট সম্পর্কে বললেও বলুন এ প্লাস নাকি বা অন্যান্য কিছু, তারা এ প্লাস বা গোল্ডেন এইসব বোঝে তারা। ভার্সিটি কি, অ্যাডমিশন কি, এইসব কিছু বোঝে না। আর এসব বিষয়ে কাউকে কিছু বলেই নাই। আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও সবাই আমার মাই ফোন করে জানিয়েছে, আমি কাউকে কিছু বলি নাই। এক্ষেত্রে আমার মাই, আমার মনে হয় যে আমার চেয়ে আমার মা বেশি খুশি এক্ষেত্রে। অবভিয়াসলি প্রত্যেকটা সন্তানের সফলতায় তার মা বাবা সবচেয়ে বেশি খুশি হয়। এটাই স্বাভাবিক, এটা হওয়াই ধর্ম। ঠিক আছে। সো অর্ণব, তোমার অনেকে বলতেছে যে, অনেকে এটা জানতে চাচ্ছে যে তুমি হচ্ছে কত ঘন্টা করে পড়তা। আসলে আমি একটু ও আনসারটা দেওয়ার আগে বলে দিই যে কে কত ঘন্টা পড়তো, এইটা না, এটার সাথে নিজেরটা মিলাবা না কখনোই। বিকজ তুমি কতটুকু ক্যাপাবল, হ্যাঁ, তুমি কতটুকু পরিশ্রম করতে পারো, তুমি কতটুকু পড়তে পারো, তোমার কতটুকু প্রয়োজন। ধরো এখন অর্ণব ধরো ম্যানেজমেন্ট পড়তো,
ডেইলি ধরো অ্যাকাউন্টিং সে পড়তো ডেইলি 8 ঘন্টা, বাট তুমি অ্যাকাউন্টিং খুব ভালো বুঝো, তোমার অ্যাকাউন্টিং 2 ঘন্টা 3 ঘন্টা পড়লে হয়ে যাচ্ছে। এখন তুমি যদি অর্ণবকে ফলো করে 8 ঘন্টা অ্যাকাউন্টিং এর পিছনে দাও, তাহলে কিন্তু তোমার এটা কি ওর্থ ইট হবে না। সো সবসময় এটা খেয়াল রাখতে হবে, অবশ্যই তুমি একটা কি প্যাটার্ন ফলো করবা, জাস্ট তুমি ওখান থেকে যেই জিনিসগুলো তোমার সাথে যায়, তোমার ক্ষেত্রে প্রযোজ্য, ওই জিনিসগুলো ফলো করবা। সবসময় কাউকে একদম 100% আইডিওলজ করবা না, হ্যাঁ, বা হচ্ছে যে 100% ভাবে ফলো করে বা অন্যের লাইফস্টাইলকে নিজের মধ্যে নিবা না, বিকজ সবাই ব্যক্তিগতভাবে স্বাধীন, এক একজন এক একটা আলাদা আলাদা সত্তা, এক একজনের লাইফস্টাইল, মেধা, সক্ষমতা আলাদা। সো অর্ণব, তুমি বলো তুমি ডেইলি কত ঘন্টা পড়তা এই অ্যাডমিশন পিরিয়ডটাতে? আচ্ছা ভাই, ফার্স্ট টাইমে যখন পরীক্ষা দেই তখন তো আবেগ একটু বেশি কাজ করতো। পড়ালেখা নিয়ে সবসময় থাকতাম, পড়ালেখা ছাড়া কতটুকু সময় থাকতাম এটা বলতে পারবো, কিন্তু কতক্ষণ পড়ছি এটা আমি বলতে পারবো না। কারণ আমি পড়ালেখার বাইরে কি কি করছি এইগুলা বলি। পড়ালেখার বাইরে আমার এই যে দৈনন্দিন কাজ যেগুলো ছিল, যে নাওয়া খাওয়া, আর আমার হচ্ছে একটা হবি ছিল, সেটা হবি হচ্ছে ক্রিকেট খেলা। এটা আমার অ্যাডমিশনের আগে আমার এমন কোনো দিন নাই যে আমি ক্রিকেট খেলি নেই, কিন্তু এই অ্যাডমিশন আসার পর থেকে টানা 2 বছর আমি খেলাধুলা থেকে বাইরে। যদিও ভালো প্লেয়ার না, তবে এটা হচ্ছে আমার প্যাশন বলতে গেলে, এটা আমার হবি। এই অ্যাডমিশনের জন্য সবকিছু স্যাক্রিফাইস করা, এই দৈনন্দিন কাজ বাদে। আর যখন ফার্স্ট টাইমে যখন পরীক্ষা দিছি তখন বাড়িতে থাকতাম। যদি কোনো পারিবারিক কাজ করতে হতো, আমাদের হচ্ছে এই ফসল ছিল, আমাদের বাবা হচ্ছে কৃষক ছিলেন। বাবা মারা যাওয়ার পরও হচ্ছে আমাদের ফসলি জমি ছিল কিছু, সেই জমিগুলো দেখভাল করতে হতো যতদিন না এটা শেষ হয়, কারণ এখন কিছু নাই। যতদিন শেষ না হয় ততগুলো করছি এইগুলা। তারপরে হচ্ছে এইভাবেই ফার্স্ট টাইমে পড়াশোনা করছি। আর সেকেন্ড টাইমের রুটিন ছিল হচ্ছে, প্রথম দিকে এত পড়তাম না, কারণ 8-9 মাস জার্নি, আপনি প্রতিদিন 16 ঘন্টা 17 ঘন্টা করে 9 মাস পর্যন্ত লাস্টে যে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা থাকে। আমি এক্স্যাক্টলি ট্রু। আমি হচ্ছে কত ঘন্টা পড়াচ্ছে, আমি হচ্ছে ডিসিপ্লিনে বিশ্বাসী। কে কতটা রেগুলার পড়তে পারতেছে সেটা হচ্ছে মূল বিষয়। আমি প্রথম দিকে যখন শুরু করি 8 থেকে 10 ঘন্টা রেগুলার পড়ছি প্রথম 3 মাস। তারপর থেকে যখন রাজশাহী ভর্তি পরীক্ষা যখন প্রথম দেই, তখন হচ্ছে তার 3 মাস আগে থেকে আমার রুটিন ছিল সকাল 8টায় ঘুম থেকে উঠতাম এবং 3টার ভিতর হচ্ছে ঘুমাই যাইতাম। 5 থেকে 6 ঘন্টা ঘুম হইতো। এর মাঝে হচ্ছে যদি মেসে থাকতাম, মেসে তো নিজের কাজ নিজেই করতে হতো। এই নিজের কাজগুলো বাদে আর কোনো কাজ ছিল না, পড়াশোনা নিয়েই থাকতাম। আমার এটাও এখনো মনে আছে যে লাস্ট 3 মাস হচ্ছে আমি বাড়িতেও যাই না, আমার হচ্ছে ফরিদপুর থেকে মেস থেকে পড়াশোনা করছি। লাস্ট 3 মাস মনে হয় 3 থেকে 4 দিন আমি সূর্যের আলোতেই বের হয়েছি। ওই সারাদিন রুমের ভিতরেই বসে থাকতাম, আর বাজার করার জন্য, ওই মেসের বাজার করার জন্য হচ্ছে বাইরে যাইতাম। এছাড়া আমার বাইরে যাওয়ার কোনো কাজ ছিল না, রুমের বিষয়ে বসে সবসময় পড়াশোনা নিয়ে থাকতাম। দেখেছো এই যে স্যাক্রিফাইস কাকে বলে? ঠিক আছে, স্যাক্রিফাইস কাকে বলে, যে ও কি করতো, যে ও খাওয়া দাওয়া বাদে বা বাজার করা বাদে অন্য কোনো টাইম ওয়েস্ট করতো না। সো তোমরা চাইলেই সবাই ওর অর্ণবের মতো হতে পারবে না, হ্যাঁ, অর্ণবের মতো একদম ফলো করা পসিবল না। আমি সেটাই বলেছি যে একদম হুবহু অর্ণবকে ফলো করতে হবে এমনটা না, বাট তুমি অর্ণব যদি ধরো 12 ঘন্টা পড়তে পারে, তুমি তো 10 ঘন্টা পড়তে পারবা। তোমার ক্যাপাবিলিটি তুমি বুঝো কতটুকু সময় দেওয়া দরকার, ঠিক আছে? সো আচ্ছা, একটা এটা এটা কোশ্চেন। এটা হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে ভাইয়া যার যার পারিপার্শ্বিকতা অনুযায়ী হচ্ছে নির্ভর করে। এটা অবভিয়াসলি। আর আর এটা হচ্ছে যার যার লক্ষ্য অনুযায়ী, অনেকের লক্ষ্য থাকে যে কোনো মতে ভার্সিটিতে চান্স হইলেই হবে, তাদের এক ধরনের পড়াশোনা। আর যারা ভালো টপ রেজাল্ট করবে তাদের এক ধরনের পড়াশোনা। আমার ইচ্ছা ছিল টপ রেজাল্ট করা, এবং চেষ্টা করছি নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করা। আমরা কেউই নিজের সর্বোচ্চটা দিতে পারি না, কিন্তু সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতে পারি আমরা। আমি এক্স্যাক্টলি। আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি, সর্বোচ্চ দিতে পারছি কিনা জানি না, তবে চেষ্টা করছি আমি। আচ্ছা, অর্ণব, অনেকেই একটু কোয়েশ্চেন করতেছে যে ভাইয়া তুমি কোথায় কোথায় কোচিং করছিলে? কোথায় কোথায় বলতে তুমি কি অফলাইনে কোচিং করেছিলে, বা করলে কখন করেছিলে, ফার্স্ট টাইমে নাকি সেকেন্ড টাইমে? সেকেন্ড টাইমে কোথায় পড়েছিলে? এই কোয়েশ্চেন গুলো একটু ওরা জানতে চাচ্ছে। সো তুমি কি অফলাইনে কোচিং করেছিলে? আচ্ছা, ফার্স্ট টাইম হচ্ছে আমি অফলাইনে একটা কোচিং সেন্টারে ভর্তি ছিলাম, নামটা বললাম না, নাম বললে কারোর কোচিং বলো, সেন্টারে বিজ্ঞাপন করতে চাই না। ওকে। ফার্স্ট টাইমে ভর্তি ছিলাম, সেখানে হচ্ছে ওই যাতায়াতের অসুবিধার কারণে 20 থেকে 25 দিন, সর্বোচ্চ 30 দিন পর্যন্ত আমার কোচিং এর পড়ালেখা ক্যারি করতে পারি। তারপরে আমি বুঝি যে কোচিং সেন্টারে যে আমার কিছু হচ্ছে না, নিজের বেসিকে অনেক দুর্বলতা আছে। এখন সময় হচ্ছে নিজের পড়ার টেবিলে নিজেকে সময় দেওয়া। ওই হয় সে কোচিং সেন্টারে গেলাম, যে ওই অযথা সময় নষ্ট,
এক্ষেত্রে তখন আমি অফলাইনে একটা কোচিং সেন্টারে ছিলাম, আর হচ্ছে সেকেন্ড টাইমে হচ্ছে আপনাদের এখানে ভর্তি ছিলাম। এখানে আপনাদের পেইড ব্যাচ বলতে আপনাদের এখানে ছিলাম, আর হচ্ছে বিভিন্ন অফলাইন হচ্ছে অনলাইনের হচ্ছে ফ্রি ক্লাস ছিল, ফ্রি ক্লাস গুলো করছে আর এক্সাম গুলো দিচ্ছে। পেইড ব্যাচ বলতে আপনাদের এখানে ছিলাম শুধু। আচ্ছা, মানে আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ছিলা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। সো সো তুমি তাহলে একটু ওদের জাস্ট ক্লারিফিকেশনের জন্য বলো যে আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে পড়ে তুমি যেহেতু বলছো যে ফার্স্ট টাইমে তুমি একটা যাই হোক এক্স ওয়াই জেড একটা কোচিং এ ছিলা, ওখানে তোমার কাছে ভালো লাগে না ওভারঅল সার্ভিস, বা তোমার অনেক প্রবলেম, যাতায়াত প্রবলেম সহ অন্যান্য সবকিছু মিলে তোমার কাছে অর্ধিত মনে হয় নাই। হ্যাঁ, তো ওই জায়গায় যদি আমাদের এডুকেশনের যে সেকেন্ড টাইম ব্যাচটা ছিল বা অপটিমিস্টিক ব্যাচটা ছিল, এইটাতে আসলে তোমার সার্ভিস পেয়ে তোমার কাছে কেমন মনে হয়েছে, যে আসলে অর্ধিত কিনা, তুমি যে পড়ছো বা পরিশ্রমটা দিছো, হ্যাঁ, এটা একটু যদি বলতা, তোমার তোমার কাছে কেমন লাগছে এইটা বলো ভাই, আমাদেরকে পাম দেওয়ার জন্য কিছু বলা দরকার নাই, না, না, না ভাই, খুবই অনেস্ট আমার থাকো। সস্তা বিজ্ঞাপন ভালো লাগে না ভাই। কারণ হ্যাঁ, আমি যে পজিশন করছি, আমি অনলাইনে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিছিলাম। তারা পরীক্ষা দিছি বলে তারা আমাকে হচ্ছে তাদের ব্যাচের স্টুডেন্ট বলে চালিয়ে দেয়, ভাবে যে তাদের এখানে পরীক্ষা দিছি বলে আমি সফল হয়েছি। বিষয়টা তো এরকম না। আমি সফল হয়েছি আমার পরিশ্রমের কারণে। অবভিয়াসলি অবশ্যই আপনাদের এই সাপোর্ট ছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই। আমি বলি যে ধরো তুমি ভালো রেজাল্ট করছো, তুমি ফার্স্ট হয়েছো, সেকেন্ড হয়েছো, এই জায়গায় সব থেকে বড় যার অবদান এইটা হচ্ছে তুমি নিজে। ঠিক আছে, ধরো আমরা যারা কোচিং চালাই বা অনলাইন অফলাইন যাই বলো, তাদের এটা আসলে এটাও একটা, ধরো যে দিস ইজ বিজনেস, টু বি অনেস্ট দিস ইজ বিজনেস, হুম, এন্ড এইটা হচ্ছে কি তোমার একটা মার্কেটিং পারপাস, এবং সে আমাদের কাছে পড়ছে। সো এইটা আমি বলতেই পারি, সত্য কথা তো বলতে কোনো মানে হুম, কি কার্পণ্য করার নাই বা বলতে কোনো বাধা নাই। হ্যাঁ, বাট তোমার এটা মনে রাখতে হবে, কোন কোচিং, কোন ভাইয়া তোমাকে জীবনে চান্স পাওয়াই দিতে পারবে না যদি না তোমার সদিচ্ছা, তোমার পরিশ্রম না থাকে। ভাইয়ারা তোমাকে গাইডলাইন দিতে পারবে, হয়তো তোমাকে একটা ওয়ে দেখাইতে পারবে, বাট চান্স পাইতে হলে নিজের উপর আগে ভরসা রাখতে হবে, নিজের পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। তারপর না হয় তুমি গাইডলাইন ফলো করবা। তোমাকে গাইডলাইন দিলেই তো হবে না, পড়াটা দেখাই দিলে বুঝাই দিলেই তো হবে না, তুমি যদি না পড়ো। হ্যাঁ, অর্ণব তুমি কি বলো? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই ভাই, আপনাদের কোচিং সেন্টার সম্পর্কে কিছু বলি। হ্যাঁ, হ্যাঁ, এটা আমি হচ্ছে পাম দেওয়ার জন্য বলতেছি না, আমি হচ্ছে নিজের ফিডব্যাকটা দিচ্ছি একদম, নিজে যেটা মনে হচ্ছে অবশ্যই সেইটাই শুধু। তোমার যদি খারাপ লাগে এটাও বলো যে ভাই আমার এই জিনিসটা খারাপ লাগে, হ্যাঁ, কোনো সমস্যা নাই। খারাপ আছে ভাই, এটাও বলবো, আমি এটাও বলবো, খারাপও আছে ভাই। ওকে, কারণ কোনো প্রতিষ্ঠানে একদম নির্ভুল না, 100% অবশ্যই। 100% একদম ভালো হুম, বা হুম, 100% হুম, দেওয়া পসিবল না, তাই না? হুম। এইটাই ভাই, হ্যাঁ, আমরা এই জায়গায় আপনাদের সেকেন্ড টাইম ব্যাচে যেটা ভুল ছিল আমি এখানে তুলে ধরার চেষ্টা করবো, যাতে এখন যারা ফার্স্ট টাইম, এবার যারা সেকেন্ড টাইম দিচ্ছে, এবার যারা নতুন ভর্তি হচ্ছে, তাদের উপর যাতে সেই প্রেশারটা না পড়ে, আমি চেষ্টা করবো সেটা বলার জন্য। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, বলি হ্যাঁ, তাহলে ভাইয়া। হ্যাঁ, ওকে, তাহলে তুমি একটু আচ্ছা, রিভিউ দাও তোমার মতো করে, সমস্যা নাই। আচ্ছা, আচ্ছা। আমি হচ্ছে আপনাদের সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হয়ে একদম শুরু থেকেই ভর্তি হওয়ার প্রধান কারণ হচ্ছে আপনাদের বিজ্ঞাপন কম। অন্যান্য কোচিং সেন্টারে পড়ায় বেশি, বিজ্ঞাপন দেয় বেশি, আপনাদের বিজ্ঞাপন কম। বিজ্ঞাপন নাই এটা বলা ঠিক না, কারণ বিজ্ঞাপন তো থাকতেই হবে প্রতিটা প্রতিষ্ঠানে চালানোর অবশ্যই জন্য। ভাই, এটা হ্যাঁ, যেহেতু কি এটার মাধ্যমে এই যে আমাদের ধরো যে প্রতিষ্ঠানে 50-60 জন এমপ্লয়ি, এদের ধরো যে রিজিক এটার উপর নির্ভর। সো আমরা হুম, যদি তোমাদের কাছে রিচ না করি, তুমি এডুকেশন সম্পর্কে জানতা না, তাই না? হুম, সো হুম, অবশ্যই। বিজ্ঞাপন একটা অংশ, এটা আমাদের লাইফেরই অংশ, ঠিক আছে? হুম, হুম। হ্যাঁ, এরপরে বলো। আচ্ছা, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে আমার ইংলিশে একটু দুর্বলতা ছিল, এই কারণে মহসিন ভাইকে দেখে আমার হচ্ছে এডুকেশনে ভর্তি হওয়া। আরেকটা কারণ হচ্ছে আমাদের কমার্সে তো অনলাইন প্ল্যাটফর্ম একবারে নেই বললেই তো চলে, অল্প কিছু, দুই তিনটা আছে। আর সেখানে সেকেন্ড টাইম নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠানও খুবই কম। তো আপনাদের দেখলাম যে আপনার প্রথম থেকেই কাজ করতেছেন, আর আমার ইচ্ছা ছিল যে প্রথম থেকেই শুরু করব, প্রথম থেকেই লেগে থাকবো। এই কারণেই মূলত আপনাদের এখানে ভর্তি হওয়া। আমি এবং আমার ফ্রেন্ড দুইজনই একসাথে ভর্তি ছিলাম আপনাদের ইসে, আর এভাবে চালিয়ে গেছি। এখন আপনাদের সম্পর্কে যেটা আপনাদের উন্নতি করা উচিত সেটা সম্পর্কে একটু বলি। আচ্ছা, এর আগে একটু বলো যে ওভারঅল হুম, ক্লাসেস, হ্যাঁ, ইংরেজি ক্লাস হ্যাঁ, হ্যাঁ, মহসিন ভাই সম্পর্কে কিছু বলার হুম, কিছু নাই, বিকজ হি ইজ হ্যাঁ, বস। হ্যাঁ, এতদিনের এক্সপেরিয়েন্স এন্ড হুম, এডুকেশনের উনি হচ্ছে কি স্বপ্নদ্রষ্টা, উনি সিইও, হুম, ওনার মাধ্যমে আসলে এটা গড়ে ওঠা। সো মহসিন ভাইয়ের সম্পর্কে আসলে বলার কিছু নাই। বাকি আমাদের ওভারঅল সার্ভিস সম্পর্কে তোমার একটু সংক্ষেপে যদি বলো, এরপরে তোমার থেকে যে পরামর্শটা ওইটাও নিব, কোনো হুম। কিছুই বাদ রাখবো না, বলো। আচ্ছা, আচ্ছা, আপনারা তো সেকেন্ড টাইমে হচ্ছে কয়েকটা সার্কেল হচ্ছে নিছেন, আমাদের ক্লাসগুলো নিছেন। আমি প্রথম সার্কেলের সবগুলো ক্লাস করছি, আমার একটা ক্লাসও বাদ যায় নাই, এবং সবার ক্লাসই করছি আমি। এবং যতটুকু ক্লাস করছি বুঝতে পারছি এবং সন্তুষ্ট, আপনারা যেটুকু দিয়েছেন সেটুকু আমি সন্তুষ্ট। আর হচ্ছে আমি হচ্ছে লাইভ ক্লাস করতাম না কখনোই। আমি হচ্ছে আচ্ছা, ক্লাস হচ্ছে নামিয়ে 2x স্পিডে ক্লাস করতাম। অন্যরা যখন আচ্ছা, লাইভ ক্লাস করবে আমি চাচ্ছিলাম যে অন্যদের থেকে একটু আগিয়ে থাকতে। অন্যরা আচ্ছা, লাইভ ক্লাস করতে 1 ঘন্টার ক্লাস
1 ঘন্টায় করবে, আমি সেই ক্লাস আধা ঘন্টায় করব। আর আমার একটা গুণ কি, আমার মেধাটাতে এইসব কিছু নাই। তবে একটা গুণ আছে, আমি হচ্ছে সহজে কিছু বুঝতে পারি। অন্যের বুঝানোর ক্ষমতা কম, কিন্তু সহজে কিছু বুঝতে পারি। এই কারণে লাইভ ক্লাস করতে হতো না। একবার ক্লাস দেখেই সবকিছু বুঝে যাইতাম। আর অলরেডি তো একবার অ্যাডমিশন দিছি, কি বুঝতে পারতাম হ্যাঁ, আর হ্যাঁ। কি এই যে দেখো ক্লাসগুলো। পয়েন্টটা। দেখো, তুমি কিন্তু সব মানে হুবহু তুমি অর্ণবকে ফলো করতে পারবে না। বিকজ ওর হচ্ছে কি বুঝার ক্ষমতা বেশি। হ্যাঁ, ওর কোনো কোয়েশ্চেনস থাকে না। ও সহজেই বুঝতে পারে। এইজন্য ও রেকর্ডেড ক্লাসগুলা করতো। আরেকটা পয়েন্ট, আমাদের ব্যাচে সবগুলা ক্লাস কিন্তু রেকর্ড থাকতো, ইভেন পিডিএফ সহ এগুলো সবকিছুই থাকতো আমাদের ওয়েবসাইটে। তাই তো? হুম, সো এজন্য ও রেকর্ডগুলা করতে পারতো। হ্যাঁ, সো এখন তুমি যদি এটা ধরো অর্ণবকে ফলো করতে যাও যে আমি সব রেকর্ডই করব, হয়তো তুমি নাও বুঝতে পারো। বিকজ অনেকের অনেক কোয়েশ্চেনস থাকে, অনেক জানার থাকে। তো এইটা আসলে যার যেরকম ক্যাপাবিলিটি এটার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে? ওকে, দেন হ্যাঁ অর্ণব ভাই, বলো। সবার কাছ থেকে সবকিছু তো শিখার দরকার নাই। ভালো যেগুলো সেগুলো শিখবা, যেটা ভালো লাগে আমার কাছ থেকে যদি মনে হয় যে কিছু শিখতে পারছি, সেই জিনিসগুলাই নিতে হবে। বাদ বাকি কিছু নেওয়ার দরকার নাই। কারণ হ্যাঁ, আমার হ্যাঁ, হ্যাঁ। পারিপার্শ্বিকতা যেরকম ছিল, অন্য কারো সেরকম নাও হতে পারে। এক একজনের অবভিয়াসলি, পারিপার্শ্বিকতা অবভিয়াসলি। এরকম রকম। যেভাবে যার পারিপার্শ্বিকতা যেরকম, সেভাবে তাকে এগিয়ে যেতে হবে। আর এই প্ল্যান কেউ করে দেবে না, এই প্ল্যান হচ্ছে তাকে নিজেই করতে হবে। হুম, হুম, হুম। হুম। হ্যাঁ, দেন বলো ভাই, এরপরে কন্টিনিউ করো। হ্যাঁ, এখন আপনাদের ক্লাসগুলো আমি সবগুলাই করছি। এখন হচ্ছে আপনাদের ক্লাস সম্পর্কে আমার অভিযোগ, যেটা ক্লাস সম্পর্কে না, সেটা হচ্ছে এক্সাম ব্যাচ সম্পর্কে। আমি এটা জানি যে আপনারা হচ্ছে ঢাকাতে নতুন বিল্ডিং হয়তো বা শিফট করার কারণে, আমরা যখন হই, তখন একটু কারিগরি ত্রুটি ছিল। হ্যাঁ, প্রথম হ্যাঁ, যখন হ্যাঁ। আমরা যখন সেকেন্ড টাইম যখন হই, হুম, কারিগরি হুম, হুম। ত্রুটি ছিল, যে কারণে আপনাদের অ্যাপসেও কিছু একটু সমস্যা আছে হয়তো বা। কারণ অন্যান্য প্রতিষ্ঠানের মতো অ্যাপসটা আপনাদের অতটা এগিয়ে যায় না, যে কারণে পরীক্ষা যখন নেন, এক্ষেত্রে হয় কি, কিছু চোর স্টুডেন্ট আছে। এরা হচ্ছে আচ্ছা, ওই আগে একবার এক্সাম দিয়ে, এরা হচ্ছে পরবর্তীতে এক্সাম দেয়, 1 ঘন্টার এক্সামে 20 মিনিটে হচ্ছে 90-95 করে পায়। হ্যাঁ, এখন আচ্ছা। এটা হয় কি, আমরা তো চাই সবসময় প্রতিযোগিতার ভিতর থাকতে, হ্যাঁ, 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 হ্যাঁ। কম্পিটিশনটা লিগ্যাল কম্পিটিশন হোক। হুম, হুম, হ্যাঁ, হুম, হুম। এখন সেখানে যখন এভাবে দুর্নীতি করে যারা এই যে চিটারি করে আগে আগে চলে যায়, আমরা যারা পড়াশোনা করি তাদের জন্য তো এটা ক্ষতিকর। এমন হ্যাঁ, হয়েছে কি মানে ভাই, ডিমোটিভেশন কাজ করে, তাই তো? হ্যাঁ, এমন হয়েছে কি ভাই, আমাকে আপনাদের ব্যাচে ঢুকবেন, দেখবেন যে সব ম্যাক্সিমাম পরীক্ষায় আমি ফার্স্টের ভিতরে আছি, ফার্স্ট সেকেন্ড থার্ড এর ভিতরে আছি। এখন অনেক হয়তো কি, ওই ফার্স্ট সেকেন্ড থার্ড হতাম, আমাকেই চোর বলে গালি দিত যে তুমি করছো, চিটারি করছো, যে ওই আগে পরীক্ষা দিয়ে তারপরে তুমি করছো। হ্যাঁ, কিন্তু আমরা তো এটা আশা করি না। এই ক্ষেত্রে আমরা বলবো যে এক্ষেত্রে আপনাদের একটু সচেতন হইতে, যাতে যখন এই যে এক্সাম নেবেন, এই এক্সামে যারা যে চুরি টুরি করে, এটা যাতে একটু প্রতিরোধ করা যায়। এটা ভালো আচ্ছা, আচ্ছা। স্টুডেন্ট যারা হ্যাঁ, যারা পড়াশোনা করে তাদের জন্য এটা ক্ষতিকর। হ্যাঁ, আমাদের অ্যাপ এবং ওয়েবসাইট ডেভেলপমেন্টের অলরেডি কাজ হুম। শেষ। একদম বেস্ট যারা টেকনোলজি এখন এক্সিস্ট করতেছে, ওদের মাধ্যমে হুম। আমাদের ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ চলতেছে। এইটা নিয়ে আমাদের উজ্জ্বল স্যার একটু এটার আনসারটা দিবে। ওকে স্যার, আপনি আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তুমি এই কোয়েশ্চেনটা করছো, মানে এটা অনেকেরই একটা মানে কি বলে, একটা জাতীয় প্রশ্ন যে এই ধরনের প্রবলেম হয় কিনা। কিন্তু বিষয়টা হলো, যতই আমরা সিস্টেম নতুন করে আনি না কেন, এখন তো এখানে তো আমাদের এটা অনলাইন সিস্টেম, এটা একটা এক ধরনের রেস্ট্রিকশন। আমাদের যেই এক্সাম গুলো তুমি কথা বলতেছো না, ওইগুলো হচ্ছে পাবলিক এক্সামের ক্ষেত্রে এটা হওয়াটা খুবই স্বাভাবিক। যে আমি একটা আইডি থেকে আমি হচ্ছে এক্সাম দিলাম, দিয়ে হচ্ছে আমি আনসার দেখে, যদি আমি নতুন আর একটা আইডি খুললে যদি আমি সেই আনসার দেখে আমি আবার এক্সাম দেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের, তুমি সে যেই সিস্টেমই আনো না কেন, মানে কিন্তু ওখানে কিন্তু আমাদের কি বলে, বাধা দেওয়ার কোনোই মানে জায়গা নাই। আমাদের এখন না থাকলে স্টুডেন্টদেরও ভাই তো একটা আর ইস্যু কিছু করার থাকে। নাই। আমি যদি বলি, হ্যাঁ, আমি বলতেছি ঠিক কি, আছে। যদি সুযোগ থাকে তাহলে এটা উন্নতি করার চেষ্টা করবেন আপনারা। সুযোগ মানে টেকনোলজিটা এরকম। এখন আমাদের স্টুডেন্টদেরও ইয়ে হচ্ছে যে আমি এক্সাম দিলাম, এক্সাম দিয়ে আমি রেজাল্টটা দেখবো। এখন যদি আমি সেই রেজাল্ট দেওয়ার অপশনটাই অফ করে দিই, তাহলে কিন্তু তখন ও আবার মন খারাপ করবে। এখন আবার আমি যদি রেজাল্ট দেই, সে যদি আবার অন্য একটা আইডি থেকে আবার এক্সাম নেয়, তাহলে কিন্তু সে আবার রেজাল্ট দেখে ফেললো, তখন আবার এক্সাম দিয়ে ফেললো। তো এক্ষেত্রে এই জিনিসটা পাবলিক এক্সামের ক্ষেত্রে কিছু করার নাই। কিন্তু প্রাইভেট যে এক্সাম গুলো, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের আমাদের কোর্সের ভিতরে যে এক্সাম গুলো হয়, সেক্ষেত্রে এই ধরনের ইস্যুস গুলো আসে না। কারণ হচ্ছে সেখানে তুমি একজনই আইডি খুলেই ওই কোর্সের মধ্যেই তুমি এক্সাম দিতে পারবা, অন্য কেউ কিন্তু এক্সাম দিতে পারবে না। তো এই জিনিসটা গেল। আর দ্বিতীয় যে বিষয়টা হলো, সেটা হচ্ছে আমাদের ফুল ওয়েবসাইটই আবার নতুন করে সাজানো হচ্ছে, এবং নিউ ডেভেলপার দিয়ে কাজ করা হচ্ছে, এবং এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডেরই এক্সাম
সুবিধা আছে, কোর্সের সুবিধা আছে, আবার হচ্ছে এখানে তোমরা নিজেরাও গ্রুপ খুলে সেখানেও তোমরা ডিসকাশন করতে পারবা। আবার হচ্ছে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা আলাদাভাবে ওখানে জানাইতে পারবা। আমাদের বর্তমান যে ওয়েবসাইট সেখানে কিন্তু মানে জাস্ট কোর্সের মধ্যে তোমরা রেকর্ড ক্লাসগুলো দেখতে পারবা, কিন্তু ওখানে তোমরা সকল ধরনের সুবিধাই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবা। মানে তোমাদের ফেসবুকে আসাই লাগবে না। লাইভ ক্লাস বলো, লাইভ ক্লাসও তোমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে বা অ্যাপের মধ্যে করতে পারবা। আবার হচ্ছে তোমাদের কুইজ যেগুলো আছে সেগুলো তোমরা ওখান থেকে দিতে পারবা। তোমাদের যদি কোনো ধরনের ইন ফিউচারে আমাদের আই এডুকেশনে অনেক রিক্রুটমেন্ট হবে, টিচার রিক্রুটমেন্ট বলো বা অন্য স্টাফ রিক্রুটমেন্ট, সেগুলো আমাদের ওয়েবসাইটের মাধ্যমেই হবে। সো মানে আবার তোমাদের যে সকল প্রোডাক্ট গুলো আছে, বই, খাতা, কলম, মানে যাই বলো, একদম ফুল একটা কমপ্লিট প্যাকেজ নিয়ে আমাদের ওয়েবসাইটটা আসছে। এবং এইটা আমি আগে থেকেই বলে ফেলছি, এটা হচ্ছে অবশ্যই সিক্রেট। এই মাসেরই শেষের দিকে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা লঞ্চ হতে পারে এবং এটার কাজ অলমোস্ট শেষ। এবং এখানে মানে কেউ যদি আমাদের আগের ওয়েবসাইটটা দেখে থাকে এবং নতুন ওয়েবসাইটটা দেখে থাকে, মানে যখন দেখবে মানে ফুল একেবারে মাথা ঘুরাই যাওয়ার মতো অবস্থা হবে। এবং এটা অনেক বড় একটা সারপ্রাইজ। আমাদের নতুন যারা স্টুডেন্ট আসছে তোমরা এটা পাবা, প্লাস যারা হচ্ছে সেকেন্ড টাইম প্রস্তুতি নিবা তোমরাও এই জিনিসটা পাবা। সো অনেক বড় একটা মানে কি বলে অভিজ্ঞতার মুখে তোমরা হইতে যাচ্ছ। তো এই জিনিসটা আগে থেকে বলে রাখলাম যে যখন তুমি কোশ্চেনের কথা বললাম না যে হচ্ছে এক্সামের কথা, তখন আমার মনে হলো যে না, এটা একটু আমার মনে হয় আসা উচিত এবং এটা সম্বন্ধে কিছু বলার দরকার। ওকে, ঠিক আছে, তারপরে তুমি কন্টিনিউ করতে পারো। ঠিক আছে। ওকে, সো অর্ণব, তোমার যেই পরামর্শগুলো ছিল এগুলা কিন্তু আমরাও আগে থেকে বুঝতে পেরেছি যে মানে এই মানে জায়গাগুলাতে একটু আমাদের ডেভেলপমেন্ট করার জায়গা আছে। সো এগুলা তোমাদের চলাকালীন সময় থেকেই আমরা এগুলা নিয়ে প্ল্যান এবং কাজ করা শুরু করে দিয়েছি, ঠিক আছে? সো ইনশাল্লাহ তোমার যারা জুনিয়ররা থাকবে, ফার্স্ট টাইমার বা সেকেন্ড টাইমার যারা থাকবে, ইনশাল্লাহ তাদের আর এই সমস্যাগুলো হবে না বা ওরা আরো অ্যাডভান্সড টেকনোলজি সার্ভিস পাবে। ঠিক আছে অর্ণব, খুশি? হ্যাঁ 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 ভাই, অবশ্যই খুশি। ঠিক আছে ভাই, হ্যাঁ এবার হ্যাঁ কন্টিনিউ করো। ওকে, এখন কি বলবো ভাই, বলেন, গল্প তো শেষের দিকে। গল্প শেষের দিকে। সো এখন আমি যদি বলি আর কি যে ওই যে তুমি হ্যাঁ যে ফার্স্ট টাইমে ইয়া করার পরে সেকেন্ড টাইমে তো দিলা এক্সাম। তো সেকেন্ড টাইমে এক্সাম দেওয়ার কারণে তুমি তো বুঝতে পারছো যে তোমার ফার্স্ট টাইমে কি কি ভুল ছিল। এখান থেকে তুমি যদি 2-3টা জাস্ট কি পয়েন্ট, এটা তো অনেক বড় গল্প, হ্যাঁ এখান থেকে যদি তুমি যদি কি পয়েন্ট গুলো বলো যে কোন জায়গাগুলোতে ফোকাস করলে ধরো তুমি তো তোমার ওখান থেকে বলবা এবং অন্যদের কি করা উচিত, সবকিছু তো তোমার উপর দিয়ে যাবে না বা তোমার গুলা সবাই ফলো করতে পারবে না। তো ওভারঅল কোন জায়গাগুলোতে ফোকাস করলে ভালো করা সম্ভব একটু যদি তুমি বলতা। আচ্ছা, যারা ফার্স্ট টাইমে দেবে তাদের বলবো যে একদম এইচএসসি লাইফ থেকেই প্রিপারেশন নেওয়া। কারণ আমার প্রথমবার না হওয়ার মেইন কারণ হচ্ছে অ্যাডমিশন সম্পর্কে অজ্ঞতা। কারণ আমি জানতামই না অ্যাডমিশন কি জিনিস। এগুলো যখন বাইরে আসলাম এগুলোতে বুঝলাম প্রতিযোগিতা কি পরিমাণে যাবে। এগুলো হচ্ছে আমি আস্তে আস্তে বুঝতে থাকি। কিন্তু যারা প্রথমবারে চান্স পায় তাদের গল্প যদি আপনি ডিটেলসে শুনেন, দেখবেন বেশিরভাগই একদম ফার্স্ট ইয়ার থেকে প্রিপারেশন ছিল বা সেকেন্ড ইয়ার থেকে প্রিপারেশন ছিল, মানে এইচএসসি পরীক্ষার আগ থেকে। হ্যাঁ, যারা প্রথমবারে পড়তে চায় বা ভালো বিশ্ববিদ্যালয়ে টপ সাবজেক্ট নিয়ে পড়তে চায় তাদের বলবো যে একদম ইন্টার লাইফ থেকেই প্রিপারেশন নেওয়া। কারণ এটা অনেক বড় প্রতিযোগিতা, 3 মাস 4 মাসে পরে কিচ্ছু হবে না। বুঝতে, হ্যাঁ বেসিক্যালি হচ্ছে যে কি মানে তোমার আগে থেকে এই ব্যাপারগুলোতে জানা উচিত যে কি আসে, তোমার ইন্টারের কোন পড়াগুলোই তোমার অ্যাডমিশনে আসবে। কারণ অ্যাডমিশন আর ইন্টারের পড়াতে একটু পার্থক্য আছে, জাস্ট পুরো হুবহু সেম না, কিছু জিনিস পার্থক্য আছে। যেমন আমি যদি অ্যাকাউন্টিং এর কথা বলি, কমার্সের শিক্ষার্থীদের জন্য অ্যাকাউন্টিং এর হয় কি যে অ্যাকাউন্টিং তোমার এইচএসসি তে তোমার পুরো সৃজনশীল পড়া লাগে এবং কিছু টপিক স্কিপ করা থাকে যেগুলো আমাদের কোশ্চেন আসে না বা পড়তে হয় না। বাট অ্যাডমিশন কিন্তু ওই টপিকগুলো আমাদের পড়া লাগে, হ্যাঁ। এবং তুমি এইচএসসির জন্য যেভাবে পড়ো ওইভাবে কিন্তু হুবহু তোমার অ্যাকাউন্টিংটা এখানে আসে না, এই জন্য আমাদের একটু আর একটু ডিপলি পড়া লাগে, হ্যাঁ। তো তুমি যদি এটা আগে থেকে জানো, যখন তুমি পড়বা ওই টপিকটা, তখন তুমি একদম দোনোটার জন্যই একসাথে পড়তে পারবা, তাই না? সো ম্যানেজমেন্টের ক্ষেত্রেও সেম, মার্কেটিং বলো, দেন তুমি যদি বাংলা ইংরেজির কথাও বলো, সো তুমি যদি আগে থেকে মাথায় রাখো। সো আমার সাজেশন, মানে আমার ব্যক্তিগত সাজেশন থাকবে, তোমরা যারা ইন্টারে থাকবা ওই সময় তোমার ওই বেশি কিছু করার দরকার নেই, তুমি একটা প্রশ্ন ব্যাংক কিনে ফেলো,
প্রশ্ন ব্যাংক কিনে ফেলো, প্রশ্নগুলো জাস্ট দেখো যে কি আছে, এবং এখনকার সব প্রশ্ন ব্যাংকেই কম বেশি কি থাকে, ব্যাখ্যা সহ আনসার দেওয়া থাকে, তো তুমি বুঝতে পারবে কোন টপিকের কোশ্চেন আসতেছে, কোথা থেকে আসতেছে, একদম ডিটেলসে। তাহলে তোমার হবে কি, তুমি এইচএসসির জন্য পড়লা, পাশাপাশি তোমার কি হইলো যে অ্যাডমিশনের ব্যাপারটাও তোমার জন্য ক্লিয়ার হয়ে গেল। তো আমার কাছে মনে হয় যে তুমি যদি একটা প্রশ্ন ব্যাংক কিনো, তোমার অনেক কোশ্চেন ক্লিয়ার হয়ে যাবে অ্যাডমিশন নিয়ে। তুমি কি বলো অর্ণব, এই জায়গায় কি করতে পারে ওরা? হ্যাঁ, হ্যাঁ। ভাই, প্রশ্ন ব্যাংক এমন একটা জিনিস, অ্যাডমিশনের সিলেবাস হয় না, তবে প্রশ্ন ব্যাংক হচ্ছে আমাদের একটা সিলেবাস হিসেবে কাজ করে। কি কি প্রশ্ন এক্স্যাক্টলি আসতে পারে পয়েন্ট। একটা ধারণা পেতে পারি আমরা। কারণ ওই একই প্যাটার্ন ফলো করে কি কি প্রশ্ন আসতে পারে, কোন টপিক গুলো গুরুত্বপূর্ণ, এগুলো হচ্ছে আমরা প্রশ্ন ব্যাংক থেকে জানতে পারি। আর আরেকটা কথা ক্ষেত্রে বলে রাখি, সবাই বলে যে প্রশ্ন ব্যাংক পড়ো, প্রশ্ন ব্যাংক পড়ো। কিভাবে পড়া উচিত এটা আগে বোঝা দরকার। কারণ এক্স্যাক্টলি। প্রশ্ন ব্যাংক অনেকে করে কি, একদম প্রথম পেজ থেকে শেষ পেজ মুখস্থ করে চলে যায়, ভাবে এখান থেকে হুবহু কমন চলে আসবে অ্যাডমিশনে। হুবহু কমন আসে, 3 থেকে 4টা কমন আসে, কিন্তু ওইগুলা এই প্রশ্ন থেকে নতুন নতুন প্রশ্ন বানায় তারা, অপশন থেকে এক্স্যাক্টলি তারা নতুন নতুন প্যাটার্নটা প্রশ্ন ফলো বানায়। করে, বেসিক্যালি হুম, প্যাটার্নটা হুম। ফলো করে। তাই আমি বলবো কি, প্রশ্ন ব্যাংক পড়ার ক্ষেত্রে প্রতিটা প্রশ্ন মনোযোগ দিয়ে পড়া, উত্তর যেটা সেটা তো পারলামই, অন্যগুলো কি কারণে হলো না এটাও বোঝা, যে অন্য 3টা প্রশ্ন কি কারণে হলো না, ব্যাখ্যা সহকারে পড়া বিশেষ করে। এক্স্যাক্টলি, অবশ্যই। বিকজ তুমি যখন অ্যাডমিশনের কোশ্চেন দেখবা, তোমার কাছে, তুমি যেহেতু ইন্টারের স্টুডেন্ট, হ্যাঁ, তোমার কিন্তু ইন্টারের সিলেবাসটাও ফুল পড়া হবে না, তুমি সবকিছু হয়তো বুঝবা না। তো তুমি যখন ব্যাখ্যাটা পড়বা, যে বুঝবা যে এই টপিক থেকে কোশ্চেন আসছে, এইটা আসলে এই টপিকের আন্ডারে পড়ে, এই টপিকটা আমি পড়ছি, দেন তুমি কিন্তু ভালোভাবে প্রিপারেশনটা নিতে পারবা, এবং তোমার একটা আইডিয়া হয়ে যাবে। আমাদের হয় কি যে আমরা এইচএসসির পরে অ্যাডমিশন নিয়ে চিন্তা করি, মানে আমার চিন্তা করতে 1 মাস চলে যায়। তোমার হাতেই থেকে 4 মাস বা আমার সর্বোচ্চ আমার ভাই 5 মাস। 15 থেকে 30 দিন সময় লাগছে, যে কোনখানে পরীক্ষা দিতে কি জিপিএ লাগে, কত মার্ক লাগবে, তারপরে কাট মার্ক কত, আমার হচ্ছে জিপিএ কত লাগবে, এইগুলো জানতে আমার 1 মাস লেগে গেছে। আর এই সেখানে যে কি দেখো, আমার সম্ভব নাকি এত বড় প্রতিযোগিতায় অংশ নেওয়া? এক্স্যাক্টলি। সো তোমার আগে থেকেই টাচে থাকা উচিত। এখন যারা আপকামিং ব্যাচ আছে এইচএসসি 24, তোমরা যদি কেউ লাইভটা দেখো, বা তোমাদের কোনো যদি জুনিয়র থাকে, তোমরা যারা সিনিয়ররা দেখতেছো, তাদেরকে এই সাজেশনটা দিও। বাট এইচএসসি 24 এর ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল না, বিকজ তাদের আর পরীক্ষার 20-25 দিন বাকি আছে। সো এই মুহূর্তে তাদের অ্যাডমিশন নিয়ে কোনো হেডেক রাখা দরকার নাই, কোনো মাথা কামানো দরকার নাই। তারা এইচএসসির জন্যই পড়ুক, বিকজ এইচএসসির রেজাল্ট খারাপ হলে কিন্তু আবার তারা ডিপ্রেশনে পড়ে যাবে, ডিমোটিভেটেড হয়ে যাবে। তো এইচএসসির রেজাল্টটা ভালো করুক, এবং এইচএসসির পরে যেন সময় নষ্ট না করে একদম ফার্স্ট মিনিট থেকে যেন তারা ইনফরমেশন গুলো গ্যাদার করে। হ্যাঁ, যে 4-5 দিন সময় নিয়ে কোথায় কি লাগবে, কোন সাবজেক্ট থেকে কি কোশ্চেন আসে, কোশ্চেন ব্যাংকটা দেখা, প্যাটার্নটা বোঝা, এবং কারো গাইডলাইন নেওয়া, এগুলো যেন শুরু থেকেই করে। বিকজ এই যে না হয় অন্যদের মতো তোমার 1 মাস 1.5 মাস সময় নষ্ট হয়ে গেলে তুমি কিন্তু 1 মাস পিছিয়ে যাবা। সো এই ব্যাপারগুলা তোমরা যারা এইচএসসি 24 দেখতেছো, অথবা এইচএসসি 24 এর সিনিয়ররা দেখতেছো, জুনিয়ররা দেখতেছো, মানে যেই দেখতেছো, তোমার আশেপাশের মানুষজন, শুভাকাঙ্ক্ষীদেরকে তুমি কি করবা, যে এই গাইডলাইনটা দিবা। হ্যাঁ অর্ণব। আচ্ছা, সো হ্যাঁ, এক্ষেত্রে আরেকটা জিনিস বলতে চাই, অনেকে তো বেসিকে জোর দেওয়ার কথা বলে। এখন আমাদের হয় কি, বেসিক কি জিনিস এটাই বুঝি না। হ্যাঁ, বলে যে বেসিক পড়বো, 14 থেকে 15 বছর ধরে বেসিকই পড়ে। আমি বেসিক বলতে যেটা বুঝি, সেটা হচ্ছে কোনো বিষয় বা সাবজেক্ট সম্পর্কে বা একটা অধ্যায় সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান থাকা। আর জ্ঞানটা এমন পর্যায়ে যাওয়া, যেটা যাতে করে আমি আমার ছোটদেরকে বুঝাতে পারি, বা নিজে যে কোনো সময় ওই টপিক সম্পর্কে যে কোনো প্রশ্নের সমাধান করতে পারি। হ্যাঁ, যেমন আমি যদি বলি যে ইংলিশের ক্ষেত্রে টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, পার্ট অফ স্পিচ, এগুলো আমাদের হচ্ছে 8-9 এর পড়া, কিন্তু আমরা করি কি অ্যাডমিশনে এসে ওইগুলো পড়ি। যারা অ্যাডমিশনে ভাবে যে কিছুই পড়ি নাই কিন্তু কামব্যাক করতে চায়, তাদের বলবো যে এই সব কমন যে টপিক গুলো আছে, বেসিক যেগুলা, এগুলো আগে জোর দিয়া, আগে কঠিন টপিকে না যেয়ে বেসিকটা আগে জোর দেওয়া। বেসিক ছাড়া কিছু হবে না। এক্স্যাক্টলি। তোমার ইংরেজিতে ভালো করতে হলে বেসিক্যালি এগুলা তোমার লাগবেই। তুমি এটা বলো, ভোকাবুলারি বলো, এটা বলো যে সেন্টেন্স বলো, যে কোনো কিছু বলো, সব জায়গায় তোমার এটা লাগবে। ইভেন তুমি ভার্সিটিতে ভর্তি হয়ে যাওয়ার পরেও তোমার ইংরেজি মাস্ট। এটা তোমার মানে ওই যে আমরা বলি না যে এভরি স্পেয়ার অফ লাইফ, প্রত্যেকটা জায়গায় আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ আসলে, বুঝছো, হুম। ইংরেজি এখন। হ্যাঁ, যদি এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, বাট এটা আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজের থেকেও বেশি মানে ইফেক্টিভ এন্ড ইফিসিয়েন্সি এটার বেশি। ঠিক আছে, প্রত্যেক জায়গায় ইউজ হবে। সো ইংরেজি আমাদের জানতেই হবে, বুঝতেই হবে, শিখতে হবে ইংরেজি। আর এখন তোমরা যারা ধরো এইচএসসি, হ্যাঁ, টেস্ট ছিলা, মানে অ্যাডমিশন দিয়ে দিছো, অর্ণব, তোমরা যারা চান্স পেয়ে গেছো সফল,
তোমাদের তো ধরো যে ভার্সিটি ক্লাস শুরু হইতে হইতে আরো বেশ কিছুদিন সময় লাগবে, ধরো যে 3-4 মাস হইতে পারে, গুচ্ছতে তো একটু লেন্দি হয়। তো এই সময়টাতে আসলে তোমরা কি করবা আমি একটু বলি যে এই যে ইংরেজিতে যাদের দুর্বলতা আছে, আমরা তো বেসিক্যালি হয় কি পরীক্ষার জন্য পড়ি, ইংরেজির দুর্বলতা গুলা কাভার করো, ভার্সিটিতে অনেক বেনিফিটেড হবা, ঠিক আছে? আর হচ্ছে ম্যাথ, আমরা এই যে ধরো কমার্স আর্টস যারা থাকে সাধারণত তাদের কি হয় বলতো, তারা ওই যে 9-10 এর পরে আর কিন্তু ম্যাথ নিয়ে কাজ করি না, ম্যাথ পড়ি না। বাট এই ম্যাথ গুলো না, তুমি যদি বিবিএ করো, বেসিক্যালি বিবিএ তে তোমার ম্যাথ থাকবে, হায়ার ম্যাথ থাকবে ইভেন, ঠিক আছে? তো তোমার ম্যাথ লাগবে, ইভেন তোমার প্রত্যেকটা চাকরি, আমরা তো বেসিক্যালি ক্যারিয়ার ওরিয়েন্টেড হই। হ্যাঁ, আমাদের ধরো যে আমাদের বাঙালির যে অর্থনীতি, এই পার্সপেক্টিভে আমাদের ক্যারিয়ারটাই মূল লক্ষ্য, বেসিক্যালি এত কিছু করতেছি আসলে ক্যারিয়ার, জব, এগুলোর জন্য। সো ম্যাথ আমাদের ক্যারিয়ারের আবার হচ্ছে কি ইনিশিয়াল পার্ট। হ্যাঁ, এটা হচ্ছে কি মানে আনঅ্যাভয়েডেবল পার্ট, তুমি অ্যাভয়েড করতে পারবে না। সো আমাদের ম্যাথটা খুব ভালোভাবে জানতে হবে। তুমি বেসিক গুলো একটু দেখো না, তুমি 7, 8, 9, 10 যেগুলো পড়ছো এগুলো একটু দেখো, পাশাপাশি যদি মনে হয় যে একটু অ্যাডভান্স লেভেলে করতে পারো ভালো হয়। তোমার যদি এরকম মনে হয় যে তোমার কোনো ভাইয়া ভার্সিটিতে আছে, হ্যাঁ, তার কোনো একটা বই নিয়ে তুমি ম্যাথের বই, যেমন বিজনেস ম্যাথ থাকে যারা বিবিএ করবা তাদের জন্য, ওইটা একটু দেখো, বা স্ট্যাট থাকে এগুলো একটু দেখো, অথবা ইউটিউবে তুমি অনেক পাবা সার্চ করলে। তো জাস্ট আগ্রহ থেকে জাস্ট দেখো। ওই যে আমরা যেটা জুনিয়রদেরকে বললাম না, যে তুমি হচ্ছে যে কি এইচএসসি তে থাকতেই তুমি অ্যাডমিশন নিয়ে একটু ঘাটাঘাটি করো, তোমার এই অফ টাইমে থাকতে, তোমার ক্লাস শুরু হওয়ার আগেই তুমি একটু পড়াটা নিয়ে ঘাটাঘাটি করো। যদিও এখন এটা মানে কেমন জানি শোনায়, কারণ কি তুমি অনেকদিন মানে কি করছো, পড়ছো, অনেক পরিশ্রম করছো, এখন একটু রিল্যাক্স করবা, চিল করবা। হ্যাঁ, তো বেসিক্যালি কি চিল করো ভাই, কোনো ধরা বাঁধা নিয়ম নাই, চিল করো, বাট পাশাপাশি একটু সময় দাও। ওই যে তোমার জুনিয়রদের জন্য যে পরামর্শটা তুমি দিলা, যে এইচএসসির পাশাপাশি একটু দেখো, তুমিও চিলের পাশাপাশি যে ভার্সিটিতে কি হবে এনভায়রনমেন্টটা একটু বোঝার চেষ্টা করো। বিকজ অনেকেই গিয়ে ভার্সিটিতে খাপ খাওয়াইতে পারে না, তারা লাইন হারাই ফেলে। বেসিক্যালি আমি নিজেও এগুলা নিয়ে অনেক প্যারা খাইছি, অলরেডি প্যারা খাচ্ছি, হ্যাঁ, বলে ফেললাম। সো এগুলা কিন্তু সবাই বলে না, বা সবার সুযোগও থাকে না। সো সবার জন্য আর কি ওপেন সিক্রেট, এগুলো হচ্ছে কি তোমার পরের ধাপ সম্পর্কে তুমি আগে থেকে একটু একটু আইডিয়া গেইন করা শুরু করো, ঠিক আছে? এই আর কি। সো আমরা বেসিক্যালি একদম শেষের দিকে চলে আসছি। অর্ণব, তোমার যদি ভাই, গল্পের কোনো অংশ বাকি থাকে বা কোনো কিছু অ্যাড করার থাকে বলে ফেলো। আচ্ছা ওকে। ভাই, এখন সেকেন্ড টাইম তো এখন বলতে গেলে এখন বাংলাদেশে অনেকেই দেয়। আর সেকেন্ড টাইম এখন বর্তমানে একদম সবার কাছে একদম প্রচলিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো সেকেন্ড টাইম উদ্দেশ্যে কিছু বলতে চাই, সেটা হচ্ছে সেকেন্ড টাইমের মেইন কারণ তো হতাশা। এই হতাশা যখন আসবে, সেক্ষেত্রে আমার জুনিয়রদের বলবো যে বাবা মার কথা একটু স্মরণ করতে, কারণ তাদের জন্য আমাদের সবকিছু করা। তাদের মুখের দিকে একটু তাকালেই আমাদের যে হয় না অনেক সময় হাল ছেড়ে দেই, যে অ্যাডমিশনে সেকেন্ড টাইম অ্যাডমিশন জার্নি তো 8 থেকে 9 মাস হয়, অনেকে আছে 3 মাস 4 মাস পরে হাল ছেড়ে দেয়। হ্যাঁ, সেক্ষেত্রে বলবো যে যেটা শুরু করছো শেষটা দেখো কি হয়। শেষ শেষ দেখাটা খুবই জরুরি, কারণ শুরু করছো যেহেতু শেষ করাটা জরুরি। আরেকটা বলবো যে আত্মবিশ্বাস সবসময় রাখতে হবে। এখন আত্মবিশ্বাসটা হয় কিভাবে? কোনো কাজ যখন আমরা ভালোভাবে করতে পারি, সেখান থেকে আমাদের আত্মবিশ্বাস হয়। আত্মবিশ্বাস বাড়ানোর আমি সেকেন্ড টাইমে বলবো, আত্মবিশ্বাস বাড়াবা কিভাবে? আত্মবিশ্বাস বাড়ানোর জন্য বলবো বেশি বেশি পড়াশোনা করা। পড়াশোনা যখন বেশি বেশি করব, এক্সাম দিয়ে যখন দেখবো আমার পজিশন ভালো হচ্ছে, কনফিডেন্স অটোমেটিক্যালি বেড়ে যাবে। এক্স্যাক্টলি। তুমি কি আমাদের এক্সাম ব্যাচে ছিলা? এক্সাম ব্যাচের এক্সাম গুলা দিয়েছিলা কিনা? না ভাই, আমি এক্সাম বেসে ছিলাম না, তবে আপনাদের ফ্রি এক্সাম গুলো দিছি। আমি আচ্ছা। অফলাইন এক্সাম দিছি, কারণ অনলাইন এক্সাম আমার ভালো লাগে না। আমি হচ্ছে অফলাইন এক্সাম দিছি, যত এক্সাম দিছি সব অফলাইন। আমাদের যে ব্যাচের যে এক্সাম গুলা ছিল, ব্যাচের মধ্যেই যে এক্সাম গুলো, ওগুলা তো অ্যাটেন্ড করতা? ওইগুলো একটাও বাদ দেয়। আপনি যদি এখন সেকেন্ড টাইম ব্যাচে ঢোকেন, দেখবেন 1, 2, 3 এর ভিতরে আছে আর কি সবকিছু সব আচ্ছা জায়গায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। দ্যাট মিনস যে এক্সাম তুমি বেশি বেশি দিয়েছো, এটা অনলাইন হোক অফলাইন হোক সব জায়গায়, এবং সেলফ এক্সামও, যেটাকে বলি যে সেলফ এক্সাম দেওয়া, যে বাসায় ধরো যে তোমার একটা বই আছে, বইয়ের পিছনে কিন্তু প্র্যাকটিসের জন্য কিছু কোশ্চেন দেওয়া থাকে। হ্যাঁ, আমার সময় আমি এটা করতাম যে আমি অফলাইন অনলাইন যে কোনো জায়গায় এক্সাম দিতাম, এবং নিচে সেলফ স্টাডি এবং সেলফ এক্সামের উপর আমি জোর দিতাম। আমি কি করতাম, একই কোশ্চেনে ধরো যে একবার দাগাইলে তো দেন এটা বোঝা যায়, আমি কি করতাম একই দাগ 4টা অপশনে দিয়ে দিতাম। এরপর আবার কিছুদিন পরে ধরো যে সাথে সাথে করলে তো মনে থাকবে, আবার 10 দিন 15 দিন পরে আমি আবার চেক করতাম যে আসলে আমার হচ্ছে কিনা। আমি কি করতাম যে সেম সেম দাগ দিয়ে সবগুলোকে একরকম করে, যেন বুঝতে না পারে কোনটা আনসার, আবার ওই একই জিনিসে এক্সাম দিতাম, যেন আমার মানে ওই যে রিভিশনটা হয়ে যায়। আমি এই জিনিসটা ফলো করতাম, বুঝছো? হ্যাঁ ভাই, আমার ক্ষেত্রেও আমি আমি অফলাইন এক্সামে যদি পরিমাণ বলেন, আমার হচ্ছে শিট কিনে অফলাইনে হচ্ছে পরীক্ষা দেওয়া, তো
আমি হচ্ছে রাজশাহী ভর্তি পরীক্ষার পরে আমি হচ্ছে 1.5 থেকে 200 এক্সামই দিছি শুধু। আচ্ছা আচ্ছা। 1.5 ওকে। থেকে 200 এক্সামই দিছি শুধু। আর এক্সাম দেওয়ার পাশাপাশি আমি শুধু যেগুলো ভুল করতাম সেগুলো নিয়ে কাজ করছি, যেগুলো পারি সেগুলো তো পারি, যেগুলো হুম ভুল হুম। করতাম ওইগুলো হচ্ছে দাগিয়ে রাখতাম, পরবর্তীতে ওই ভুলগুলো হচ্ছে রিভিশন দিতাম বারবার। ওকে, সো আমরা একদম শেষ মুহূর্তে চলে আসছি অর্ণব। সো তুমি তো বলছো যে তোমার ফার্স্ট টাইমে যখন তোমার রেজাল্ট খারাপ হয়, অপ্রত্যাশিত রেজাল্ট আসে, তুমি তখন এর কতদিন পরে আসলে তুমি শুরু করছিলা তোমার প্রিপারেশনটা বা ডিসিশন নিয়ে নিছিলা বলো তো? বেশি দিন লাগে নাই ভাই, 15 থেকে 20 দিনের ভিতরে আমি শুরু করে দেই আবার ওকে, আগের রিতম। 10 থেকে 15 দিনের মধ্যে তুমি হচ্ছে প্রিপারেশন শুরু করে দাও। সো তোমরা যারা লাইভটা দেখতেছো বা দেখবা বা সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা কি নিবা না এটা নিয়ে ভাবতেছো, দ্যাট মিন্স তোমার হাতে আসলে সময় নাই, মানে অনেক সময় কিন্তু সময় নাই। তুমি যখন আজ নয় কাল, কাল নয় কাল এভাবে করতে করতে পরে করলে কোনো কাজই হয় না। 5 সেকেন্ড রুল একটা জিনিস আছে, যেটা কি তোমার মাথায় যখন একটা জিনিস আসবে তুমি এটা 5 সেকেন্ডের মধ্যেই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো, বিকজ এরপরে কি হবে তোমার মাথায় অন্য আরেকটা পয়েন্ট এসে যাবে, অন্য একটা কাজ চলে আসবে, তুমি আর ওই কাজটাতে ফোকাস করতে পারবা না। সো আমার মনে হয় যে তোমাদেরও অর্ণবের মতো ওয়াইজ ডিসিশন নেওয়া উচিত, যে সময় নষ্ট না করে যারা প্রিপারেশন নিতে চাও, যে যেখান থেকে পারো, ভাই আমি বলবো না যে এডুকেশনেই তুমি ভর্তি হও, যে যেখান থেকে পারো, যে ডিসিশন নিবা যে আমি পড়তে চাই, কি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকবা। এখন তোমার যদি হায়ার এডুকেশন ভালো লাগে তুমি হায়ার এডুকেশনে ভর্তি হবা, ঠিক আছে। তোমার যদি ভালো না লাগে তুমি ভর্তি হবা না, এখানে জোর করার কিছু নাই। তুমি আমাদের সার্ভিস সম্পর্কে জানবা, এই যে আমরা লাইভে এসে কনফিডেন্টের সাথে বলতেছি, এবং এই যে অন্য তো নিজ মুখে বললো যে ওর কাছে কিরকম লাগছে, ওর ভালো লাগা খারাপ লাগা সবকিছুই বলছে, পরামর্শ, হ্যাঁ সবকিছুই বলছে। সো আই থিঙ্ক তোমাদের মনে আর কোনো প্রশ্ন থাকার কথা না। সো তোমরা যারা সিদ্ধান্ত নিতে চাও যে বা সিদ্ধান্তহীনতায় ভুগতেছো, তারা সিদ্ধান্ত নিয়ে যাও, হয় ডু অর ডাই, ঠিক আছে। যে আসলে ডু অর ডাই না, এটা উইন অর উইন, ঠিক আছে, উইন অর উইন, যে তুমি সিদ্ধান্ত নিবা এবং তুমি পারবা, ঠিক আছে, ইনশাআল্লাহ। সো পরিশ্রমটা যদি স্ট্র্যাটেজি অনুযায়ী হয়, সফলতা অনেক ক্ষেত্রেই নিশ্চিত। হ্যাঁ অনেক ক্ষেত্রেই এটাই, যে তুমি যদি পরিশ্রম করো, হ্যাঁ কৌশলী হয়ে, তাহলে কিন্তু কি তোমার জন্য ইভেন তোমার পরিশ্রমও কম করা লাগবে, তুমি যদি কৌশলী হতে পারো অনেক সময় কিন্তু হ্যাঁ তোমার অবশ্যই, পরিশ্রম অনেকে বলে না ভাই, অনেকে বলে না যে পড়াশোনা করলেই চান্স, আমি এটা বিশ্বাস করি না। পড়াশোনার পাশাপাশি কতটা আমি কৌশলী, যে কম পড়াশোনায় কতটা আমি বেশি পাচ্ছি, ইফেক্ট পাচ্ছি, ফলাফল পাচ্ছি, সেটা আমাকে দেখতে হবে। অবভিয়াসলি অবভিয়াসলি, এইটা নট অনলি পড়াশোনা, তোমার প্রত্যেকটা লাইফের প্রত্যেকটা স্টেজ এন্ড স্টেপ তোমার কৌশলী হইতে হবে। এটা যে কোনো ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার জন্য তোমার অবশ্যই স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে, ট্যাকটিক ফলো করতে হবে, এছাড়া তুমি আসলে সফল হইতে পারবে না, তাই না? সো সো তোমার কি শুধু গাধার মতো পরিশ্রম করলে হবে না, গাধার মতো পরিশ্রমের কি সক্ষমতা থাকতে হবে, মানসিকতা থাকতে হবে, পাশাপাশি শেয়ালের মতো বুদ্ধিটাকেও কাজে লাগাতে হবে, তাহলে কি অবশ্যই ভাই, হবে দুইটা আমি বলি মিশ্রণে। ভাই এক্ষেত্রে, ভাই হ্যাঁ 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 এক্ষেত্রে অবশ্যই। পরীক্ষা তো ভাই সবাই দেয়, কারণ অ্যাডমিশন কেউই প্রস্তুতি ছাড়া এখন যায় না বলতে গেলে, বেশিরভাগ স্টুডেন্টই ভালো প্রস্তুতি নিয়ে যায়। কিন্তু আপনি যদি দেখেন যে অ্যাডমিশনে 5 থেকে 10% স্টুডেন্ট হচ্ছে ভার্সিটিতে পড়ার সুযোগ পায়। এক্ষেত্রে পরিশ্রম সবাই করলেও সবাই কিন্তু চান্স পাবে না। এক্ষেত্রে যে যতটা কৌশলী সে ততটা এগিয়ে যাবে। অবভিয়াসলি অবভিয়াসলি, কৌশলের উপরে কথা নাই, পরিশ্রমের উপরে কথা নাই, মানে আমাদের না প্রত্যেক লাইফে প্রত্যেকটা স্টেপ অর স্টেজ যাই বল না কেন, মানে অনেকগুলা ফ্যাক্টরের সাথে জড়িত। তোমার এই যে আমরা বলতেছি যে স্ট্র্যাটেজি মেনটেন করা, পরিশ্রম করা, হ্যাঁ এরপর হচ্ছে কি ডিসিপ্লিন থাকা, হ্যাঁ এবং রেগুলারিটি বা কন্টিনিউটিটা মেনটেন করা। ধরো তুমি একদিনে তুমি মনে করো যে 20 ঘন্টা পড়ে ফেললা, এরপরে এক সপ্তাহ নাই, এইটা কিন্তু হবে না, তাই না? সো অর্ণব এটা খুব ভালোভাবে বলতে পারবে, সে রেগুলার এই জিনিসটা মেনটেন করতো, তাই না অর্ণব? তো হ্যাঁ এরকম ভাই, কি হয়তো লাইফে হ্যাঁ ডিসিপ্লিন ভাই জরুরি। আমার হচ্ছে একদিন 15 ঘন্টা 16 ঘন্টা পরে পরের দিন কিছুই না পড়লাম, ওই পড়ার কোনো দাম নাই। রেগুলার যেটা পড়বো সেটাই আমার কাজে দেবে। ডিসিপ্লিন জরুরি খুবই। হ্যাঁ অবভিয়াসলি, ডিসিপ্লিনের উপরে আসলে কোনো কিছু হয় না। এই জন্যই দেখবা যে বিশ্বের যত সেরা সেরা প্লেয়ার বা ব্যক্তিত্ব, তারা সবাই কিন্তু ডিসিপ্লিন মেনটেন করতো, হ্যাঁ তাদের নিজস্ব একটা রুটিন ছিল, লাইফ গোল ছিল। সো বেসিক্যালি আমাদের এই যে কিছু ফ্যাক্টর, যেমন ডিসিপ্লিন, স্ট্র্যাটেজি, এরপরে কি পরিশ্রম, হ্যাঁ এন্ড হচ্ছে কি অন্যদের দোয়া, এটা অনেক ইফেক্টিভ।
তুমি যদি অন্যদের এবং হচ্ছে কি মানে হিংসা করা যাবে না। ধরো তুমি যদি এটা চিন্তা করো যে ধরো আমার একটা নোট আমি যদি আমার বন্ধুকে দেই, সে তো শিখে ফেলবে ভাই, তোমার লাকে যদি থাকে, তুমি যদি তোমার পরিশ্রমটা করো, কেউ কখনো তোমার থেকে আগায় যেতে পারবে না, বা তোমার ভাগ্যে যেটা আছে তোমার অংশটা কেউ কেড়ে নিতে পারবে না। সো যারা এই চিন্তাগুলা করো, এগুলা আসলে মানে বলতে খারাপ লাগে, বাট এগুলো হচ্ছে কি চিপ মেন্টালিটি, যে আমি একটা নোট শেয়ার করলাম, বা আমি তোমার বন্ধু ধরো অসুস্থ বা সামহাও কোনো কারণে, বা সে ক্লাসে যায় নাই, তো এই নোটটা দিলাম না, ও তো শিখে যাবে, এইগুলো আসলে করা যাবে না। কি বলো অর্ণব, তুমি কি আর কিছু অ্যাড করবা কিনা, করো। আচ্ছা, আর একটা বলি, যারা যে সেকেন্ড টাইম দেবে তারা হচ্ছে, অনেকে হয় কি সেকেন্ড টাইমে যখন তারা ব্যর্থ হয়, অনেকে হয় তাদের বন্ধু বান্ধব অনেকেই চান্স পেয়ে যায়, সে নিজে পায় না, সেটা নিজের কাছে একটা ব্যর্থতা মনে হয়। হ্যাঁ, এক্ষেত্রে আমার ক্ষেত্রে আরো ব্যতিক্রম। অন্যদের ক্ষেত্রে হয় কি, মানে নিজে চান্স পায় না, অন্যরা চান্স পেয়ে গেছে। আর আমার ক্ষেত্রে হয়েছে কি, আমার ক্লাসমেট যারা, এরা তো চান্স পাই নাই, শুধুমাত্র মিথ্যা কথা বলে ওই একটা বিজ্ঞাপন দেওয়ার জন্য চান্স পায় নাই, কিন্তু বিভিন্ন কোচিং সেন্টারে যে বলে বেড়াচ্ছে যে আমি চান্স পাইছি। বা কেউ যদি একটা ভার্সিটিতে চান্স পায় শুধু যে কোনো একটা সাবজেক্ট নিয়ে, সে বলে বেড়াচ্ছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি, লাস্টের দিকে সাবজেক্ট বলে পড়ি নাই। হ্যাঁ, আমার তো এইগুলা হয়েছে। আমি যোগ্যতাকে সবসময় প্রাধান্য দেই। কারোর যদি যোগ্যতা থাকে, আমার ফ্রেন্ড যে কেউ উঠে যাক আমার উপর, আমার কোনো আপত্তি নাই। কিন্তু কেউ যদি নিজের যোগ্যতা নাই, মিথ্যে কথা বলে মানুষের সহানুভূতি নেওয়ার চেষ্টা করে, আবার সেটা তো আমাদের উপর ইফেক্ট করবে, যে দেখ ও পরে চান্স পেলো, আমি পাইলাম না। সেক্ষেত্রে সবাইকে বলবো যে আশেপাশে কে কি বললো এটা দেখার দরকার নাই। যার যার জীবন তার তার। তোমার জীবনকে তুমি নিজে এনজয় করো, আর নিজের যেটা ভালো মনে হয় সেটাই করো। এক্স্যাক্টলি, কিছু ক্ষেত্রে যেমন তোমার আম্মু সাপোর্ট করছে, ফ্যামিলি সাপোর্ট করছে, অনেকের কিন্তু ফ্যামিলি সাপোর্ট করে না, যে পরীক্ষা দিতে চায় না। তুমি যেটা ওই যে মেন্টাল প্রেশারের কারণে জানাও নাই যে তুমি কাউকে বলো না যে পরীক্ষা দিচ্ছ, এগুলো কিন্তু অনেকের সাথেই ঘটে, যে ফ্যামিলি পরীক্ষা দিতে চায় না, যে পরীক্ষা দিয়ে একবার তো ব্যর্থ হয়েছে, হ্যাঁ ওর উপর আর বিশ্বাস রাখতে চায় না। তো এই এটা ভাই এই বহু জায়গাটা স্টুডেন্টের সাথে হচ্ছে। আমি তো সেকেন্ড টাইম আছি 2 বছর ধরে, বহু স্টুডেন্টের সাথে এরকম হচ্ছে যে ভালো স্টুডেন্ট পারে অনেক কিছুই, কিন্তু ওই 1 ঘন্টায় বিভিন্ন প্রেশারের কারণে দিয়ে আসতে পারে না। আর এটা কি, আমরা হচ্ছে স্কুল লাইফে যখন পড়াশোনা করি, প্রেশার কিভাবে হ্যান্ডেল করতে হয় এটা তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে খুবই কম শেখায়। এটা হচ্ছে হুম আমরা ফেস করি হচ্ছে যখন অ্যাডমিশন পর্যায়ে আসি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের নিজেদের থেকে শিখতে হয়, নিজেদের তাগিদেই শিখতে হয়। আর সবাই তো এটা পারে না। আমার ক্ষেত্রে আমি প্রথমবার পারি নাই। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম পরীক্ষা দেই, পরীক্ষার হলে আমার মাথায় আসতেছিল যে আমার বাবা বেঁচে থাকাকালীন একবার বলছিল যে তুই এইচএসসি তে ভালো রেজাল্ট কর, তোরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াবো। আমি তখন ভাবতাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে মনে হয় টাকা লাগে, অনেক টাকা লাগে, আমি সব ভাবতাম। কিন্তু পরবর্তীতে যখন অ্যাডমিশন দেই, সব সম্পর্কে জানি, আর পরীক্ষার হলে যখন বসি, তখন ওই একটা কথাই ভাব মাথার ভিতর ঘুরতেছিল, আমি কি পারবো কি পারবো না। কিন্তু যারা এক্সাম হলে যাবে পরবর্তীতে, তাদের বলবো এসব কিছুই না, প্রিপারেশন যতটুকুই নিচ্ছে এর উপর বিশ্বাস রাখো, নিজের পরিশ্রমের উপর বিশ্বাস রাখো। পরিশ্রম যদি সৎ পথে হয় অবশ্যই সফলতা পাবা, অ্যাডমিশনে না পাও কোনো না কোনো ক্ষেত্রে অবশ্যই পাবা। অবভিয়াসলি। সো আমরা একদম একদম শেষ পর্যায়ে চলে আসছি। হ্যাঁ, অর্ণব সে তার একদম লাইফ স্টোরিটা একদম স্টোরি এটা, হ্যাঁ একদম স্টোরিটা শেয়ার করছে। আই থিঙ্ক এই স্টোরিটা থেকে ওর যে সফলতার গল্পটা, এখান থেকে তোমাদের অনেক কিছু শিখার আছে, ঠিক আছে? সো লাইফ ইজ আনসার্টেন, তোমরা জানো না কখন কি ঘটবে। হ্যাঁ, সো তোমার নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, ঠিক আছে? আসলে আমাদের মানে এই যে গল্পগুলো তুলে আনা, হ্যাঁ তোমাদের অনেক কোয়েশ্চেন থাকতে পারে যে ভাই শুধু সেকেন্ড টাইম নিয়েই কেন আসতেছেন, যারা চান্স পাইছে ওদেরকেও নিয়ে আসতে পারে। আমরা সেকেন্ড টাইম নিয়ে কেন আসতেছি জানো? যে তোমরা যারা মাত্র পরীক্ষা দিয়েছো, এখন কিন্তু তারা হতাশ হয়ে আসো, যারা এখনো এক্সাম অ্যাটেন্ড করে না, ধরো এইচএসসি 24, তারা কিন্তু এইচএসসি নিয়ে এখনো ব্যস্ত, তাই না? সো যারা সফল হয়েছে ওদেরকেও আমরা নিয়ে আসবো আস্তে আস্তে, ঠিক আছে? বাট তোমরা যারা এখন স্টুডেন্ট পরীক্ষা দিয়ে হতাশ আছো, তাদেরকে আমরা আগে ট্রিটমেন্ট দেই। আমাদের যেহেতু আইসিইউ আছে, তো তোমাদের আগে ট্রিটমেন্টের ব্যবস্থা করি, তোমরা আগে সুস্থ হও, এরপরে তোমাদের জুনিয়রদের জন্য বা যারা সফল হয়েছে, যারা সফল ওরা কিন্তু মেন্টালি অনেক স্ট্রং আছে, প্রফুল্ল আছে, উৎফুল্ল আছে। সো ওদেরকে আনলে ওরা হয়তো একটু খুশি হবে যে পেজে আমাকে দেখাচ্ছে, আমি গল্পটা বলতে পারতেছি, খুব ভালো লাগবে। বাট আসলে যাদের দরকার, কাদের দরকার? যারা আসলে এডুকেশন এই জায়গাটাতেই একটু ব্যতিক্রম। হ্যাঁ, যে তোমরা আসলে যারা চান্স পাও নাই, এখন তাদেরকে স্ট্রং থাকা উচিত, তাই না? যারা চান্স পেয়ে গেছে তারা তো অবভিয়াসলি স্ট্রং হয়ে গেছে অলরেডি, তাই না? তারা মেন্টালি বলো,
হ্যাঁ, বা যেভাবে বলো সব দিক থেকেই তারা কি সাপোর্ট পাচ্ছে, স্ট্রং আছে। বাট যারা চান্স পাও নাই তারাই তো হতাশায় আছো, তারাই তো সিদ্ধান্তহীনতায় ভুগতেছো। সো তোমাদেরকেই তো আগে ট্রিট করা উচিত। দেখো আমরা কিন্তু এই যে আমাদের কি ব্যাচ থেকে আগেও অনেক স্টুডেন্ট চান্স পাইছে, ডিউ আইসিউ ব্যাচ বলো, আর ইউ বলো, অনেক জায়গায়, এবং টপ টপ স্টুডেন্টও পাইছে। আমরা কিন্তু এগুলা বলেই দিছি পেজ থেকে যে আমরা এগুলো প্রকাশ করব না, একদম সবশেষে গিয়ে যারা চান্স পাবে তাদের সবাইকে নিয়ে আমরা কি করবো, পোস্ট দিব, তাই না? ইভেন আমরা অন্যান্য কোচিং এর মতো আমার এখান থেকে ভালো করছে আমরা কিন্তু এটা আর নাই। ইভেন আমাদের জিএসটি ব্যাচ থেকে একজন 39তম হয়েছে, হ্যাঁ 39তম হয়েছে নাবিল। আমরা কিন্তু ওরে নিয়েও আলাদা কোনো লাইভ করে নাই, করব পরবর্তীতে হয়তো। হ্যাঁ, আমরা যে আমাদের এখান থেকে ফার্স্ট হইছে, আমাদের এখান থেকে সেকেন্ড হইছে, বা আমাদের এখান থেকে ভালো রেজাল্ট করছে, হ্যাঁ এইটা তো ভাই টোটালি মানে এইটা তো দেখাইলে কি হবে, যে হয়তো আমার মার্কেট ডিমান্ড বাড়বে, হ্যাঁ স্টুডেন্টরা দেখবে যে মার্কেটিং হবে। বাট এডুকেশন এই জায়গাটাতেই একটু ব্যতিক্রম, যে হ্যাঁ ভাই, কোনটা এটা স্টুডেন্টের জন্য এটা বেশি। আপনারা করেন না বলেই আমি আপনাদের মাধ্যমে আমার জীবনের লাইফ স্টোরিটা শেয়ার করতেছি এবং আপনাদের ব্যাচে ভর্তি হয়েছে। কারণ একটাই, বলতে গেলে মেইন কারণ হচ্ছে একটাই, যে আপনারা ফালতু কোনো বিষয়ই করেন না। কারণ বর্তমান সময়ে অনেকে হয় না যে এক্সাম ব্যাচে ভর্তি হয়েছে নিজের স্টুডেন্ট বলে চালাই দেয়, আর আমরা সাধারণ স্টুডেন্ট যারা ভাবি যে ওই জায়গা না পড়লে মনে হয় আমার আর হবে না। আমি বলবো কি, যেখানেই পড়ো, এডুকেশনে যদি ভর্তি হও, ভর্তি হলে যে চান্স নিশ্চিত এমন না, আবার না হলে যে চান্স হবে না বিষয়টা এমন না। এক্স্যাক্টলি। সম্পূর্ণ নিজের ভিতর, ভাইরা সর্বোচ্চ শুধু সাহায্যটুকু করতে পারে, তাদের নিজের বেস্টটুকু দিয়ে তাদের সাহায্যটুকু করতে পারে। এই হ্যাঁ সেটাই। সো এটা আমি কিন্তু শুরুতেই বলে দিয়েছি যে এই যে ধরো কি অর্ণব চান্স পাইছে, খুব ভালো রেজাল্ট করছে, হ্যাঁ এরপরে নাবিল খুব ভালো রেজাল্ট করছে, অন্যান্যরা যারা ভালো রেজাল্ট করছে, অল ক্রেডিট গোস টু দেম। ঠিক আছে, অল ক্রেডিট গোস টু দেম, বিকজ ভাই সে যদি পরিশ্রম না করতো, আমি এডুকেশন, আমি দেলোয়ার ভাইয়া, আমি মহসিন ভাইয়া, কেউ তোমাকে পরিশ্রম করাইতে পারতাম না, তোমার চান্স হইতো না। আমরা যেটা করতে পারি তোমার পরিশ্রমের সাথে, ওই যে তুমি কি করলা যে গাধার মতো যেন পরিশ্রম না করো, তুমি যেন গাধার পরিশ্রমের মানসিকতার সাথে শিয়ালের যে বুদ্ধিটা এইটা কাজে লাগাইতে পারো, স্ট্র্যাটেজিটা ফলো করতে পারো। হ্যাঁ ওই যে বললাম ট্যাকটিক, এই ট্যাকটিকটা অ্যাড করে দিতে পারি। তুমি যদি কি তোমার যদি পরিশ্রম করার মানসিকতা না থাকে, শুধু আমি জ্ঞানই দিয়ে গেলাম, লাভ হবে না, দুইটা সংমিশ্রণ থাকতে হবে। বুঝতে পারছো? দিস ইজ দ্য পয়েন্ট, এটা তোমাদের সবসময় মাথায় রাখতে হবে। সো আশা করি তোমরা আজকের লাইভটা খুবই ইনসাইটফুল ছিল, আমাদের স্টোরিটা খুবই ভালো লাগছে। আমার লাইভ শেষ করতে মন চাচ্ছে না, একদম মন চাচ্ছিল আরো গল্প করি অর্ণবের সাথে, মনে হচ্ছে আমি সরাসরি ওর সামনে বসে আছি, ওর সাথে কথা বলতেছি। আই থিঙ্ক তোমরা যারা লাইভটা দেখছো বা পরবর্তীতে দেখবে, এখান থেকে অনেক কিছু শিখার আছে, অনেক কিছু শিখতে পারবা। সো আমি বলি ভাই, জীবন নাটকের চেয়েও নাটকীয়। সো তোমরা কেউ থেমে যাবা না, কেউ হেরে যাবা না। যারা ফার্স্ট টাইমার থেকে সেকেন্ড টাইমার হইছো, তারা আবার নতুন ভাবে চেষ্টা করো, অথবা যারা সেকেন্ড টাইমার হয়েও সফল হইতে পারো নাই, তারাও অন্য কোনো অপরচুনিটির চেষ্টা করো। অপরচুনিটি আছে ভাই, অপরচুনিটি কখনো শেষ হয় না। তোমার হয়তো এই দিক দিয়ে নাই, হয়তো ভার্সিটি নাই, অন্য কিছু আছে, তুমি ধর কোনো একটা স্কিল শিখে তুমি আরো নিজেকে অন্য লেভেলে নিয়ে গেলা, তাই না? জীবন কখনো থেমে থাকবে না। এটাই আসলে হচ্ছে যে আমার বলার ছিল। অর্ণব তুমি যদি কিছু বলতে চাও অ্যাড করো, দেন আজকের মতো আমি লাইভটা আসলে এখানেই শেষ করব, বলো। আচ্ছা, যখন যে পরিস্থিতি হোক, হাল ছাড়া যাবে না। হাল ছাড়লে পরে আমার মনে হয় যে হাল ছাড়া মানে নিজের সুযোগগুলো মিস করা, নিজের সক্ষমতা সম্পর্কে না জানা। হ্যাঁ, হাল ছাড়া যাবে না, শেষ পর্যন্ত লেগে থাকো। কারণ অনেকেই হয় না যে ফার্স্ট টাইম হয় না, সুইসাইড করে, জিপিএ 5 পায় না, সুইসাইড করে। এরকম মন মানসিকতা যদি আমার থাকতো, আমি হচ্ছে 7 বার মরে কবর থেকে উঠে আসতাম। হ্যাঁ হ্যাঁ এইটা তো ভাই অনেক টাফ। এই যে ধরো যে ওর এক্সাম টাইমে, এইচএসসি এর এক্সামের 2-3 মাস আগে ওর বাবাকে হারাইছে। দ্যাট মিনস ওর একমাত্র ফাইন্যান্সিয়াল গার্ডিয়ান এবং আদার্স টোটাল ওভারঅল গার্ডিয়ান তো বাবা থাকে। আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা মূলত বাবাদের কাছ থেকেই আসে। হ্যাঁ, সো ওর ফ্যামিলি গার্ডিয়ান ছিল বাবা, বাবা মারা গেছে। দ্যাট মিনস ওর কিন্তু মেন্টাল প্রেশারের পাশাপাশি ফাইন্যান্সিয়াল প্রেশারও ছিল। এরপরে প্রথমবার চান্স না পাওয়া, পাড়া প্রতিবেশী, ওই যে চাচাতো নানাতো ভাই বোন, হ্যাঁ এদের কত গাল গপ্প, ওই যে ওর বন্ধুরা চান্স না পেয়েও মার্কেটিং করে বেড়াইছে, আমি এখানে চান্স পাইছি। এইগুলা কিন্তু ভাই আমরা মানুষ, আমাদের কাছে এগুলা কিন্তু মানে মেন্টাল প্রেশার ক্রিয়েট করে, অবভিয়াসলি করে। যে বলবে করে না সে আসলে মানুষ না, ঠিক আছে? সো মানে এই জায়গাগুলো থেকেই কিন্তু শিখার আছে যে ও এত প্রেশারের মধ্যে যদি পারে, তুমি কেন পারবা না ভাই? তুমি কে?
তুমি অবশ্যই আরো ভালোভাবে পারবা, তুমি অবশ্যই আরো ভালো অবস্থানে আসো। ওই যে ওর পরীক্ষার হলে যে ওই প্রতিবন্ধী ভাইয়া বা আপু যে আসছিল তার প্রতি সেলুট, যে সে এই মানসিকতাটুকু, সেই এই সাহসটুকু রাখছে। তোমার তো ভাই হাত পা আছে, তোমার তো কি ভালো সুযোগ সুবিধা আছে, তুমি কেন পারবা না? তুমি অবশ্যই পারবা। ঠিক আছে, সো এই যে আমাদের প্রত্যেকটা লাইফের প্রত্যেকটা মিনিট সেকেন্ড ইঞ্চি থেকে আসলে এইগুলাই শিখার। ঠিক আছে, সো আসলে আমাদের শিখতে হবে এবং নিজেদের প্রতি ভরসা রাখতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে। সো অর্ণব, জি ভাইয়া। হ্যাঁ, তো আর কিছু যদি বলার না থাকে আমরা লাইভটা আর দীর্ঘ করবো না। আজকের লাইভটা সব থেকে বড় হয়েছে এবং মানে আমার মন চাচ্ছে না আসলে শেষ করি, বাট শেষ করতেই হবে। যার শুরু আছে তার শেষ হয়, যেমন তোমার অ্যাডমিশন জার্নি শুরু ছিল এখন শেষ হয়েছে, এরকম প্রত্যেকটা জিনিসের শুরু শেষ আছে। এরই পরিপ্রেক্ষিতে আমাদের লাইভটাও শেষ করতে হবে। তো শেষ মুহূর্তে তুমি যদি ওদের জন্য কিছু বলো তাহলে বলে আমরা বিদায় নিব সবার মাঝ থেকে। আচ্ছা আচ্ছা, লাস্টে ভাই আরেকটা লাইন বলি। আমাদের হয় কি যে বাইরের প্রতিবেশী যারা অনেকে যে নেগেটিভ কথাবার্তা বলে, এগুলো দ্বারা আমরা অনেক ইফেক্টিভ হই। আমি তো বলবো যে কারোর কথায় কান দেওয়ার দরকার নাই, নিজের গতিতে তোমরা এগিয়ে যাও আর নিজের চেষ্টাটা করো। কে কি বললো এটা সম্পর্কে করার দরকার নাই, কোনো দরকার নাই। কারণ অবভিয়াসলি, যেদিন সফল সফল হবা সেদিন দেখবা যে তোমারে নিয়ে তারাই কথা বলতেছে তোমার হয়ে, বিশেষ করে এক্ষেত্রে আমার ক্ষেত্রে এটা হয়েছে একদম। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এটাই হবে। আসলে দিন শেষে লাইফটা আমার, লাইফটা তোমার। তোমার পাড়া প্রতিবেশীর না, পাশের বাসার ভাবিরও না, হ্যাঁ, পাশের বাসার জরিনা, মর্জিনা, সকিনা, হ্যাঁ, জুয়েল, রুবেল, কারোই না। সো কারোর কথায় কিচ্ছু যায় আসে না। তুমি ফেল করছো, হেই, ইটস ওকে, আমি ফেল করছি, এটা আমার লাইফ, আমি ফেল করছি, আমি আবার ঘুরে দাঁড়াবো, আমি আবার এক্সাম দিব, ইটস মাই চয়েস। কিছু কিছু ক্ষেত্রে ফ্যামিলি মেম্বাররাও অনেক কটু কথা বলে, হ্যাঁ, সাপোর্টিভ হয় না। ওদের ক্ষেত্রে তুমি চিন্তা করবা যে ধরো লাইফটা তোমারই, ওরা হয়তো হচ্ছে কি ওই যে সাপোর্টিভ হিসেবে আছে, প্লাস পয়েন্ট হিসেবে আছে। তো কিছু কিছু ক্ষেত্রে না, তোমার যারা ওই যে সাপোর্ট করবে না, এরা আসলে ওই যে ওদের মতো, ওদেরকেও তুমি ভাববা যে পাশের বাসার ভাবির মতো। তো তুমি তোমার ডিসিশনটা নিবা, বাট তুমি সর্বোচ্চ চেষ্টা করবা ফ্যামিলিকে কনভিন্স করার। অবশ্যই ফ্যামিলির সাথে সম্পর্ক খারাপ করবা না, ফ্যামিলিকে তুমি এটা বুঝাবা যে আমি ক্যাপাবল, ভাই আমি পারবো, আমাকে চান্সটা দাও, এইটা বুঝাবা। ঠিক আছে, যে আমাকে দিয়েই হবে। সো দিন শেষে লাইফটা আমার, লাইফটা তোমার। সো কারো কথায় কিচ্ছু যায় আসে না ভাইয়া, কিচ্ছু যায় আসে না। সো অর্ণব, তাহলে আমরা আজকে এখানেই শেষ করি, কি বলো? হ্যাঁ ভাই, ওকে, ধন্যবাদ, আপনারা এই সুযোগটা করে দিয়েছেন। আর আমি আশা করিনি যে আমার গল্পটা একদিন আমাদের এইভাবে শেয়ার হবে সবার সামনে। আমার মা বলে আমি হচ্ছে মানুষের সাথে কথা বলতে পারি না, আমি যে আজকে লাইভে আছি আপনাদের সাথে সেটাও আমার মা জানে না। আমি ফরিদপুরে আছি এখন, আমি বাসায় যে আমার মাকে দেখাবো যে দেখো, আমি বলে পারি না, দেখো আমি পারি হ্যাঁ কিনা আদৌ। আন্টি, আন্টি আমি আপনাকে বলে দেই যে আপনার ছেলে অনেক ভালো কথা বলতে পারে, ওর প্রেজেন্টেশন স্কিল অনেক ভালো এবং ও অনেক আত্মবিশ্বাসী, অনেক কি কনফিডেন্ট। আশা করি আপনার ছেলে জীবনে অনেক শাইন করবে। ওর জন্য আমার পক্ষ থেকে, এডুকেশন পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা আর আপনার প্রতি সালাম। কারণ আপনি তার একমাত্র গার্ডিয়ান হিসেবে তাকে অনেক সাপোর্ট করেছেন। সো আপনার প্রতি আসলে অনেক অনেক শুভকামনা, আপনার সন্তানের প্রতি, পরিবারের প্রতি, সবার প্রতি অনেক অনেক শুভকামনা। আশা করি আমাদের জন্য দোয়া করবেন, এই আর কি। সো অর্ণব, আজকে তাহলে আমরা বিদায় নেই। আরেকটা ভাই কথা অবশ্যই। বলে যাই, তুমি হ্যাঁ হ্যাঁ। যেহেতু বলছো যে আমার গল্পটাও প্রচারিত হবে, আমার গল্পটাও হ্যাঁ সবাই দেখবে, তোমার এটা বিশ্বাস হয় না। তুমি কি জানো যে এই যে এতদিনে যতগুলো গল্প প্রচারিত হয়েছে, এই গল্পগুলোর মধ্যে সব থেকে বেশি ভিউ হয়েছে তোমার গল্পটাতে, সব থেকে বেশি রিয়েক্ট করছে তোমার গল্পটাতে। জানি না এবং ভাই, আমি তো এইগুলো বুঝতেছি না কিছুই, অনলাইনে হ্যাঁ যোগাযোগ হ্যাঁ, হচ্ছে এবং ভিডিও লাইভ। এবং দেখবা যে তোমার এই গল্পটা আরো বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, সো আশা করি তুমি সবসময় এমন আত্মবিশ্বাসী থাকবা, সবাইকে আত্মবিশ্বাসী রাখার চেষ্টা করবা। তুমি যেই ফেজের মধ্যে দিয়ে গিয়েছো, তোমার আশেপাশে কেউ যদি এই ফেজের মধ্যে দিয়ে যায়, তুমি তোমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবা হেল্প করার। ঠিক আছে, সো তোমার জন্য অনেক অনেক শুভকামনা, সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, এডুকেশন পরিবারের সাথে একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। আশা করি ভালো থাকবা, দোয়া করবা, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তারা ভালো থাকবা, সবাই ভালো জি থাকবা, ভাই। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।